হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভীষণ দারুণ একটি চাইনিজ ড্রামার গল্প নিয়ে এসেছি। এই ড্রামাটির নাম হলো ইকোস অব দ্য সেলফ, অর্থাৎ নিজেরই প্রতিধ্বনি। এই ড্রামাতে আমরা দেখব একটি মেয়ে ক্ষমতা এবং অর্থের লোভে শুধুমাত্র বড় বোনকে ঠকিয়ে বড় বোনের প্রেমিককে বিয়ে করে, এদিকে নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে চিট করে। এই ড্রামাটা আপনারা আগে যারা প্রথম পর্ব দেখেছেন তারা লাস্টের আধা ঘন্টা অর্থাৎ 55 মিনিট থেকে দেখলে সেকেন্ড পার্ট অর্থাৎ শেষ পার্টের গল্প পেয়ে যাবেন। আর যারা এই ড্রামার কোনো পার্টি দেখেনি তারা জাস্ট এই ভিডিওটাই দেখবেন, এখানে পুরো ড্রামাটাই আমি এক্সপ্লেন করে দিয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে গল্প শুরু করছি। তার আগে যারা আমার এই চ্যানেলে একেবারে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ড্রামা শুরুতেই আমাদের একটা রাজবাড়ি দেখানো হয়, যেখানে জও ফ্যামিলির মিস্টার জওকে আক্রমণ করা হয়েছিল, আর তাকে আক্রমণ করেছিল স্বয়ং রানীর লোকজন। তো রানীকে বারবার মিস্টার জও বলছিল, আমি তোমার বাবা, তার সত্ত্বেও তুমি কি আমাকে মেরে ফেলতে চাও নাকি? রানী তখন বলে, আমি এখানকার রানী, তাই আপনি আমার বাবা কি অন্য কিছু সেটা আমার দেখার বিষয় নয়। তার থেকেও বড় কথা, আপনি অনেক বড় একটা জালিয়াতি করেছেন। ইভেন আপনি এত এত বেশি টাকা সরিয়েছেন এখান থেকে, যার প্রমাণ এখনো আমার কাছে আছে। দেখা যায় ওর বাবা তার বাড়িতেই কিছু স্বর্ণ লুকিয়ে রেখেছিল। এরপরে হাসতে হাসতে রানী বলে, আপনাদের দুজনকেই আজকে আমি মেরে ফেলবো। আসলে এটা ওর সৎ মা আর ওটা ওর আপন বাবা, এবং শুধু ওর এই সৎ মা এবং বাবার জন্য ওর মাকে মরে যেতে হয়েছিল। সেজন্য ও যখন রানী হয়েছে তখন প্রতিশোধ নেওয়ার জন্যই মূলত জও ফ্যামিলির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল, এবং ও শুধু অপেক্ষা করছিল কখন ওর বাবা মায়ের ক্রাইম ধরা পড়ে আর তাদেরকে ও মেরে ফেলতে পারে। আসলে ওর মাকে ভীষণই কঠোরভাবে ওর সৎ মা মেরেছিল এবং মারতে মারতে ওর মাকে মেরেই ফেলেছিল। তখন ওর মাকে বাঁচাতে পারেনি, কারণ তখন ও খুবই অসহায় একটা মেয়ে ছিল। আজকে ওর সৎমাকে বলে, মনে নেই সেদিনের কথা? ওর সৎমা বলে, তুমি কি শুধুমাত্র এই আমাদের অত্যাচার করবে বলেই রানী হয়েছে? তখনই ওর মাকে ও মেরে ফেলে দেয়। ওর বাবা তখন খুব রাগারাগি করলে ওর বাবাকে কারাগারে নিয়ে যেতে বলা হয়। এই দেশের অনেক মানুষই তাকে রানী হিসেবে চায় না। আচ্ছা, এই রানী কিন্তু আমাদের এই ড্রামার নায়িকা, তার নাম হলো রুশি। তো রুশি সিংহাসনে বসার জন্য সিংহাসনের দিকে এগিয়ে যাচ্ছিল। তার স্বামী যেহেতু রাজা, যার নাম হলো লি, সে অনেকদিন থেকেই উধাও। আর তার একটু পরেই আমরা দেখতে পাই তার দেবর, যার নাম হলো ইয়ান, সেই রুমে প্রবেশ করে আর বলে, তুমি বলো আমার ভাই কোথায় আছে? তুমি কি আমার ভাইকে ডিসঅ্যাপিয়ার করে দিয়েছো নাকি? ঠিক তখনই রানী বলে, কি হাস্যকর কথা বলছো তুমি? সে কিছুদিনের জন্য এই রাজ্য থেকে বাইরে গিয়েছে। এরপরে ইয়ান বলে, আমাদের ভিতরে যে সম্পর্ক ছিল তা কি আর নেই? আসলে বিয়ের আগে রুশির সঙ্গে ইয়ানেরই সম্পর্ক ছিল, কিন্তু রুশি ওকে চিট করে ওর বড় ভাইকে বিয়ে করেছে শুধুমাত্র রানী হবার জন্য আর নিজের জীবনের কিছু মানুষকে শাস্তি দেবার জন্য। সেজন্য ইয়ানের ওর উপর একটু রাগ আছে। ইয়ান বলে, তুমি শুধু চেয়েছিলে যে একটা ক্ষমতা পেতে, তাই না? আর আজকেও তুমি সেজন্য পাগল হয়ে পড়ে আছো। তুমি নির্বিচারে এই রাজ্যের মানুষকে মারছো। এই রাজ্যের কোনো লোকই তোমাকে চায় না। কিন্তু রুশির এসবে কিছু যায় আসে না। রুশি বলে, আমার এখনো অনেক মানুষকেই মারবার আছে, অনেক মানুষকেই শাস্তি দেবার আছে, তাই যে আমাকে যাই বলুক না কেন, আমি তো এখানে রানী হয়েই থাকবো। ইয়ান তখন বলে, কিন্তু আমি সেটা হতে দেব না। তুমি এখন থেকে তোমার এই খেলা হয় থামাবে, আর না হলে আমার সাথে যাবে। ওই ইয়ানের কাছে এসে বলে, তুমি কি কথা বলছো? আমি যদি তোমার সাথে থাকারই হতাম তাহলে তোমাকে চিট করে তোমার বড় ভাইকে বিয়ে করতাম না। তোমার বড় ভাই আমাকে যেটা দিতে পেরেছে সেটা তুমি কখনোই দিতে পারতে না। এবার তুমি যদি আমাকে মারতে চাও তাহলে মারতে পারো। ঠিক তখনই রুশিকে পিছন থেকে ইয়ান স্ট্যাপ করে দেয় আর বলে, তাহলে আমাকে তোমাকে মারতেই হলো, কারণ এভাবে আমি তোমাকে ধ্বংস হতে দিতে যেতে পারি না। কিন্তু তারপরেও রুশি শক্ত হয়ে আস্তে আস্তে ওই সিংহাসনের দিকে এগিয়ে যায়। তবে শেষ পর্যন্ত সিংহাসনের কাছে গিয়ে ও লুটিয়ে পড়ে। ওকে আর সিংহাসনে বসতে দেওয়া হয় না। অনেকেই বলে খেলা দেখার মজা ঠিকই আছে, কিন্তু আসল টেনশন আর থ্রিলটা আসে তখনই যখন নিজের অনুমানটা সঠিক হয়। আমরা জানি, আপনারাও চান একটু আলাদা এক্সাইটমেন্ট, তবে সেই এক্সাইটমেন্ট হোক স্মার্ট আর সেফ। এর জন্য আমরা এনেছি এক ভিন্ন প্ল্যাটফর্ম, যেখানে খেলাটা উপভোগ করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে গেমের অংশ। এখানে সবকিছু সহজ, ঝামেলাহীন এবং সেফভাবে করা হয়েছে। শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে গেম খেলে দেখুন আপনার স্পোর্টস সেন্স কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি বিকাশ, নগদ, রকেট দিয়েই। ভাবুন তো, আপনার সঠিক সিদ্ধান্ত যদি আপনাকে ছোট্ট একটা বাড়তি আনন্দ এনে দেয়, তাহলে গেমটাই অন্যরকম লাগবে না? যা শুনলেন এটা শুধু শুরু, আসল জিনিসটা পিন কমেন্টে আপনার জন্য অপেক্ষা করছে। একবার দেখে নিন, মিস করলে আফসোস করবেন। আর হ্যাঁ, আমার প্রোমো কোড কিন্তু গপ্প, এটা দিয়ে রেজিস্ট্রেশন করুন, সেখানে থাকছে আরো চমক।
এরপরে রুশিকে ওখান থেকে ঘরের ভিতরে নিয়ে আসে ইয়ান। ইয়ান ওকে এমনভাবে স্টপ করেছিল যাতে ও পুরোপুরিভাবে মারা না যায়। আর ওর হাতে একটা পাউচ দেখতে পাই আমরা, যেটা মূলত রুশি ইয়ানকে দিয়েছিল যখন ওদের ভিতরে একটা প্রেমের সম্পর্ক ছিল সেই সময়। আসলে তখন ও খুবই ইনোসেন্ট একটা মেয়ে ছিল, কিন্তু এখনো অনেক ক্রুয়েল হয়ে গিয়েছে। বিয়ের দিন থেকে ও পুরো পাল্টে গিয়েছে। ইয়ান ওকে বারবার বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু ওকে বুঝিয়ে উঠতে পারেনি। আজকে ইয়ানের খুব খারাপ লাগছিল রুশির জন্য। রুশির যখন জ্ঞান ফেরে তখন ওই ইয়ানকে বলে, বলো তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? ইয়ান তখন বলে, অলরেডি তুমি এই দেশের সমস্ত মানুষের কাছেই মৃত, তাই শুধু শুধু আমার সঙ্গে এখন এরকম করে কোনো লাভ নেই। তোমাকে আমি যেখানে নিয়ে যাব তুমি আমার সাথে সেখানেই যাবে। তুমি আজকে থেকে কোনো রানী নাও, শুধুমাত্র একজন ঋষি। যদি বিশ্বাস না হয় তাহলে বাইরের দিকে তাকিয়ে দেখো, তোমার লাশ পোড়ানোর জন্য সবাই কিরকম ব্যতিব্যস্ত হয়ে আছে। ওখানে একটা আমরা মেয়েকে দেখতে পাই যাকে মূলত রানী সাজিয়ে রাখা হয়েছিল, তবে সেটা একটা সাধারণ মেয়ে ছিল যে অলরেডি মরে গিয়েছে। আর সেটার ব্যবস্থাই করেছিল ইয়ান, শুধুমাত্র ঋষিকে এই কারাগার থেকে বের করতে। মানে এই যে বদ্ধ একটা জীবন এবং ও যে এইসব রোশানলে পুড়ে মরছে, সেখান থেকে ওকে একটা সহজ জীবন দেবে বলেই ওকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই এখানে রাজা অর্থাৎ লি চলে আসে, যে এতদিন ধরে কোথায় হাওয়া হয়েছিল। সে হঠাৎ করেই এসে তার ভাই মানে ছোট ভাই ইয়ানকে বলে, কোথায় যাচ্ছ? আমি শুনেছি তুমি নাকি রানীকে মেরে ফেলে দিয়েছো, তো বেশ ভালো কাজ করেছো, তো এখন কেন ফিরে যাচ্ছ? তাহলে কি তুমি রানীকে কোথাও নিয়ে যাচ্ছ? লি এর কথা শোনা মাত্রই রুশি সেখান থেকেও বাইরে বের হয়ে আসে আর বলে, আপনি ফিরে এসেছেন, দেখুন আপনার ছোট ভাই আমার সাথে কি করছে। ইয়ান তখন বলে, আমি যা করেছি ভালোই করেছি, সবার চোখে রানী অলরেডি মারা গিয়েছে, তো ভাই তাকে দিয়ে আপনার আর কোনো কাজ নেই। লি তখন বলে, কিন্তু সে দেখছি বহাল তবিয়াতে বেঁচেই আছে, আমি তো চেয়েছিলাম সে যাতে পরিপূর্ণভাবে মরে যাক, কিন্তু তুমি তো তাকে পরিপূর্ণভাবে মেরে উঠতে পারোনি, তো তাকে নিয়ে কোথায় পালাচ্ছ? আজকে ওকে আমার হাতে তুলে দাও, আজকে আমি ওকে মেরে ফেলবো। এই কথা শুনে তো ইয়ান অবাক হয়ে যায় আর বলে, তুমি না তাকে বিয়ে করেছিলে? যদি মেরেই ফেলবে তাহলে তাকে বিয়ে কেন করেছিলে? লি তখন বলে, আমি ওর বড় বোনকে ভালোবাসতাম, কিন্তু শুধুমাত্র ওর কারণে আমি ওর বড় বোনকে বিয়ে পর্যন্ত করতে পারিনি, আমি সব থেকে বেশি করে ওর মৃত্যু চেয়েছিলাম। এই সময় ওরা যখন চড়াও হয় তখন দুই ভাইয়ের ভিতরে ফাইট শুরু হয়ে যায় এবং দেখা যায় দুই ভাইয়ের ভিতরে তুমুল ফাইট শুরু হয়ে গিয়েছে এবং এতে বেশ ইনজুর্ড হয়ে গিয়েছে ইয়ানের দলের লোকেরা। ইয়ানও বেশ ইনজুর্ড হয়ে যায়। ঠিক তখনই রুশি ওর দিকে ছুটে আসে আর এসব দৃশ্য দেখে লি বলে, তোমাদের এসব আলগা পিরিত অনেক হয়েছে। আর একবারেই ওদের দুজনকেই মেরে দেয় লি একটা ধনুক দিয়ে। ওরা দুজনে একসঙ্গে একই জায়গায় মারা যায়, কিন্তু কিছুক্ষণ পরেই অলৌকিকভাবে আবারও রুশি বেঁচে ওঠে এবং সময়টা ফিরে যায় 3 বছর আগে, যখন ও খুবই ইনোসেন্ট একটা মেয়ে ছিল, যখন এসবের কোনো কিছুই শুরু হয়নি, ইভেন ওর বিয়েটা পর্যন্ত হয়নি। ও যখন এইভাবে বেঁচে ওঠে আবার, তখন অবাক হয়ে বলে, আমি কি আবার জীবন ফিরে পেয়েছি? আমি কোথায় দাঁড়িয়ে আছি এটা? ও একটা ব্যস্ত সড়কের মাঝখানে দাঁড়িয়েছিল। ওর এসব কি পড়া ও নিজেও অবাক হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই ওর সামনে আরো একটা রুশিকে দেখতে পায়, যে দেখতে হুবহু ওর মতো ছিল এবং তাকে পিছন থেকে ডাক দিচ্ছিল এসে ইয়ান। ওই ইয়ানকে দেখে বলে, ইয়ান কাকে ডাকছে? ওই মেয়েটিকে নাকি আমাকে? যদি ওই মেয়েটিকেই ডাকবে, ও যদি রুশি হয় তাহলে আমি কে? এই পৃথিবীতে আমি কিভাবে এলাম? রুশি ভেবেছিল ইয়ান হেঁটে তার দিকেই আসছে, তাই সেও ইয়ানের দিকে দৌড়াতে শুরু করে। ইয়ানকে জীবিত থাকতে দেখে ওর খুবই আনন্দ হচ্ছিল, কিন্তু না, ইয়ান ওর দিকে হেঁটে আসছিল না, বরং ইয়ান যাচ্ছিল ওই যে আরেকটা অরিজিনাল রুশি দাঁড়িয়েছিল তার দিকে, যে মেয়েটা আগে থেকেই এই পৃথিবীতে এক্সিস্ট করতো। ও তো যেহেতু আবারও পুনর্জন্ম নিয়েছে, তাই ওর রোলটা এখানে আলাদা। যাই হোক, ও এদের দুজনকে দাঁড়িয়ে দেখে আর নিজের মনে আরো একবার বলে, এই পৃথিবীতে আমি কিভাবে? দুইটা আমি তো একই সঙ্গে থাকতে পারি না, তাহলে আমার পরিচয়টা কি? এরপরে দেখা যায় ও একটা আয়না দেখতে পায়, আয়নার দিকে তাকিয়ে দেখে ওর ড্রেস আপটাও একদম ভিন্ন আর ওর মুখে একটা কাপড় বাঁধা। ঠিক তখনই ওর একজন দাসী এসে বলে, রাজকুমারী আপনি কোথায় গিয়েছিলেন? আপনাকে তো খুঁজেই পাচ্ছিলাম না। ও তখন বলে, রাজকুমারী? আসলে ওর এখনকার পরিচয় হলো রাজকুমারী ফু ওই। ও দাসিং এর একজন প্রিন্সেস, তো এখানে ওর বিয়ে ঠিক হয়েছে, তাই ও এই রাজ্যে এসেছে। সাথে সাথে ওর মনে পড়ে আগের জন্মে ও দাচিং এর ওই প্রিন্সেস সম্পর্কে পড়েছিল, যার পুরো পরিবারকেই নাকি একদিনে মেরে ফেলা হয়েছিল। তো দাচিং এর ওই প্রিন্সেসকেও মেরে ফেলা হয়েছিল, তবে ও দেখছি ভাগ্যক্রমে এবার বেঁচে আছে। যাই হোক, এখনই ওর মনে পড়ে
যেহেতু ও 3 বছর আগে ফিরে এসেছে, এই দিনেই ওর মাকে আঘাত করা হয়েছিল আর ওর মা মারা গিয়েছিল। তাই ও সোজা দৌড়ে জাও ফ্যামিলির দিকে যেতে থাকে, কারণ ওখানে আজকেই ওর মাকে আঘাত করা হবে। তো এখানে সত্যি সত্যিই দেখা যায় যে জাওরুশির মাকে আঘাত করা হচ্ছিল, আর সেটা করছিল তার নিজেরই হাজব্যান্ড এবং তার সতীন। সাথে সাথেই এখানে চলে আসে প্রিন্সেস আর বলে আমি থাকতে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ওর দাসী তখন দেখায় এখানে আমার প্রিন্সেস এসেছে, তাই সে যেটা বলবে সেটাই হবে। কিন্তু রুশির যে সৎমা দাঁড়িয়েছিল, যাকে রুশি বড় মা বলতো, সে বলে কিসের প্রিন্সেস আর কিসের কি, তোমরা আদৌ প্রিন্সেস কিনা তা আমরা বুঝবো কিভাবে যে এখানে তোমরা ভনিতা সাজছ না। কিন্তু তখন প্রিন্সেস বলে এই যে যাও মানে মিস যাও সম্পর্কে সে আমার আন্টি হয়, আমি তো তাকে বাঁচাতে আসবো, এটাই স্বাভাবিক। আর আমি দাচিংয়ের একজন প্রিন্সেস। ঠিক সাথে সাথে এখানে আসল রশিদ চলে আসে। সাথে সাথে এখানে চলে এসেছিল ওর সাথে ইয়ানও। ইয়ান এখানে রাজকুমারীকে দেখে অবাক হয়ে বলে প্রিন্সেস দাসিং আপনি এখানে? তো ও ইয়ানকে কুর্নিশ করে আর বলে হ্যাঁ, আসলে আমার আন্টিকে এরা বিনা কারণে মারছিল, সেজন্য আমাকে মাঝখানে চলে আসতেই হলো। ঠিক সাথে সাথেই ওদের এবার আক্কেল হয় আর বলে প্রিন্সেস আমরা আপনাকে ভুল বুঝেছি। মিস্টার জ বলে আসলে আসলে রুশির মা একটা অন্যায় করেছে, সে আমাদের কোষাগার থেকে অনেক টাকা পাচার করেছে, তার বাবার বাড়ির লোকজন এর সঙ্গে জড়িত। আর সাথে সাথে আরো একটা ফ্ল্যাশব্যাক দেখি যেখানে রুশি জানতো যে আসলে ওর মায়ের একটা হারানো বোন আছে, যেটা প্রিন্সেস দাসিং এরই মা। সো সেই অর্থে সত্যি সত্যি এই মহিলা মানে রুশির যে মা সেটা ওর আন্টিই হয়। তো ও এখন বলে যেহেতু আমার আন্টি হয় রুশির মা, সেহেতু আমি তার হয়ে কথা বলবো, এটাই স্বাভাবিক। আর তার থেকেও বড় কথা আমার আন্টি কোনো কিছু চুরি করেনি, কোনো কিছু পাচার করেনি। কিন্তু রুশি তখন বলে পাচার করেছে আমার মামা বাড়ির লোকজন। এটা শুনে তো প্রিন্সেস অবাক হয়ে বলে যে কি মামা বাড়ির লোকজন কেন পাচার করতে যাবে? তখন মিস জ এবং মিস্টার জ বলে হ্যাঁ সত্যি সত্যিই তো, রুশির মামা বাড়ির লোকজন অর্থাৎ অং ফ্যামিলি আমাদের এই টাকা পয়সাগুলো হাতিয়ে নিয়ে বসে আছে, আর এটা রুশি নিজের মুখেই স্বীকার করেছে। তো আমার স্ত্রী তাকে তো বিনা কারণে মারছিল না। তখন প্রিন্সেস বলে ঠিক আছে, যদি তেমন কিছু হয়েই থাকে তাহলে ইনভেস্টিগেট করা হোক। এখানে যেহেতু প্রিন্স ইয়ান উপস্থিত আছে, সে চাইলেও এই ব্যাপারটা ইনভেস্টিগেট করতে পারে। আর আমি চাই এখানে কিছুদিন থাকতে, কারণ এই শহরেই আমার বিয়ে ঠিক হয়েছে, তো এখানে আমার থাকার কোনো জায়গা নেই, আমি এই বাড়িতেই থাকবো, যেহেতু এটা আমার আন্টির বাড়ি। যাই হোক, এরপরে ওর আলাদা করে আবার ইয়ানের সঙ্গে দেখা হয়, আর সাথে সাথেই ওর মনে পড়ে আগের জন্মে ইয়ান কিভাবে মারা গিয়েছিল। ওই ইয়ানকে দেখা মাত্র আবেগ আপ্লুত হয়ে গেলেও ইয়ান ওকে দেখে কুর্নিশ করে আর বলে প্রিন্সেস আপনি এখানে, আমার তো খুবই ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা। আপনার পরিবারের না অধিকাংশ মানুষ মারা গিয়েছে, কিছু ডাকাত নাকি তাদেরকে মেরে ফেলেছে, তো আপনি কিভাবে বেঁচে গেলেন? রুশি তখন বলে যে আমি কিভাবে বেঁচে গেলাম সেটা তো বড় কথা নয়, এখানে আমার বিয়ে ঠিক হয়েছে সেজন্য আমি এসেছিলাম, সেই কারণেই বেঁচে গিয়েছি। এদিকে আসল রুশিকে দেখানো হয় তার মা তাকে বলছিল তুমি কেন বললে যে তোমার মামা বাড়ির লোকজন পাচার করেছে অর্থ? তুমি কি জানো যে তোমার মামা বাড়ির লোকজন এর সঙ্গে জড়িত কি জড়িত নয়? রুশি তখন বলে অবশ্যই মামা বাড়ির লোকজন এর সঙ্গে জড়িত, তারা কখনোই তোমাকে ভালোভাবে মানুষ করেনি, ভালোভাবে ট্রিট করেনি, তো আমি চাই তাদের শাস্তি হোক, সেজন্যই আমি তাদের নামে মিথ্যা বলেছি। তার মা অনেক রেগে যায় আর বলে তুমি ভুল করেছো। তো এরপরে আবার প্রিন্স ইয়ানকে দেখতে পায়, সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল যে তার একটা অনেক বড় যুদ্ধ হয়েছে কারোর সঙ্গে, সেই যুদ্ধে সে মারা যাচ্ছে এবং এটা যে অরিজিনালি তার সঙ্গে হয়েছে সেটা ওর মনে নেই। তার দিকে একটি মেয়ে এগিয়ে আসছে, তবে মেয়েটির মুখ স্পষ্ট করে দেখা যাচ্ছে না এবং এই মেয়েটির মুখ সে বারবার দেখছে তবে স্পষ্ট দেখতে পাচ্ছে না। সাথে সাথে তার ঘুম ভেঙে যায় আর মনে মনে চিন্তা করে কে এই মেয়ে, কেন এই মেয়েকে আমি কিছুদিন যাবৎ বারবার স্বপ্নে দেখছি, তার সঙ্গে আমার কিসের সম্পর্ক? এদিকে প্রিন্সেসকে দেখতে পায়, সে রশিকে ডেকে পাঠিয়ে বলে যে তুমি তোমার মামা বাড়ির নামে অযথাই দোষ দিয়েছ। কেন? সে বলে প্রতিশোধ নেওয়ার জন্য। প্রিন্সেস বলে কিন্তু এরকমটা করবে না। রশি বলে আপনি কেন আমাদের পারিবারিক ব্যাপারে এত নাক গলাচ্ছেন? ও তখন বলে তোমার মা আমার আন্টি হয়, তাই স্বাভাবিকভাবেই আমি নাক গলাবো, আমি যেভাবে বলবো তুমি সেভাবেই কাজ করবে। কিন্তু রুশি ওর কথা না শুনেই এখান থেকে চলে যায়। এরপরে প্রিন্সেস ওর দাসের গলায় একটা ছুরি ধরে বলে তুমি সত্যি কথা বলো যে আমি সত্যিই তোমাদের প্রিন্সেস কিনা। তখন দাসী বলে আপনি আমাদের প্রিন্সেস নন, এটা সত্যি, কিন্তু আপনি আমাকে মারবেন না। আসলে ব্যাপারটা হয়েছে কি, প্রিন্সেসের ফ্যামিলি সবাইকে ডাকাতরা মেরে ফেলে দিয়েছে। প্রিন্সেস বিয়ে করতে চায়নি বলে আগে থেকে পালিয়েছিল, তো সে যেহেতু এই বিয়ে থেকে পালাচ্ছে এবং আপনাকে রাস্তার ভিতরে অজ্ঞান অবস্থায় পেয়েছিল, তো আপনাকে প্রিন্সেস সাজিয়ে দিয়েছে। তাছাড়া দাসিং ফ্যামিলির সবাই সবসময় মুখে একটা কাপড় পরে বেড়াতো বলে কেউ তাদের আসল চেহারা কখনো দেখেনি, তাই আপনাকে প্রিন্সেস রূপে থাকার জন্য অনুমতি দিয়েছিল। আর আমি যতক্ষণ আপনার সঙ্গে আছি
বলছি ততক্ষণ সবাই মনে করবে আপনিই প্রিন্সেস। মূলত সে বিয়েটা করবে না বলেই এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। তো আপনি ততদিন প্লিজ একটু প্রিন্সেস সেজে থাকুন যতক্ষণ না আসল প্রিন্সেস ফিরে আসছে। তো এবার পুরো ঘটনাটা বুঝতে পারে প্রিন্সেস মানে ফু ওই, আর বলে ঠিক আছে তাহলে তুমি আমার কথা শুনেই চলবে। এরপরে আবার আমরা ইয়ানকে দেখি এবং তার একমাত্র গার্ডকে দেখি। সে তার গার্ডকে বলছিল প্রিন্সেস অফ দাসিং এর পরিবার কিভাবে মারা গেল তার সম্পর্কে সমস্ত খোঁজ খবর নাও। যতজন মানুষ মারা গিয়েছে, কিভাবে মরেছে, সেখান থেকে ক্লু খুঁজে বের করার চেষ্টা করো। আমি প্রিন্সেসের সঙ্গে কথা বলার চেষ্টা করছি যে এই হত্যাকাণ্ডের সাথে সে কোনোভাবে জড়িত কিনা। এরপরে সে প্রিন্সেসকে এসে বলে আপনার ফ্যামিলি সবাই মারা গিয়েছে, কিন্তু আপনার ভিতরে অনুশোচনার কোনো রকম কোনো বিন্দু পরিমাণ আমি কিছু দেখতে পাচ্ছি না। প্রিন্সেস তখন বলে আসলে অনুশোচনা বা শোক কিভাবে দেখাতে হয় আমার জানা নেই। আমি আমার পরিবার থেকে অনেক অবহেলা পেয়েছি। তারা আমাকে অন্য আমার মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে দিতে চেয়েছিল, তাই আমি পালিয়ে এসেছি। আর আমার অনুশোচনা আছে কি নেই সেটা আমি আপনাকে বলতে যাব না। এরপরে আমরা রুশির সৎ বড় বোনকে দেখতে পাই। তবে ওর বোনটা অনেক ভালো ছিল। সে তার মাকে বলছিল মা তুমি শুধু শুধু ছোট মায়ের উপরে অনেক বেশি অত্যাচার করছো, কেন এরকমটা করছো? সে তো কোনো অন্যায় করেনি। ওর মা বলে আমি চাই যে রাজার সঙ্গে তোমার যেন বিয়ে হয়, তার মানে ওই যে ইয়ানের ভাই তার সঙ্গে। তো তোমাকে যে সে পছন্দ করে সেটাও আমি খুব ভালো করে জানি, তাই তাড়াতাড়ি তাকে বিয়ে করার জন্য তাকে আরো বেশি ইমপ্রেস করার চেষ্টা করো। কিন্তু বড় বোন তখন বলে কেউ যদি আমাকে ভালো না বাসে, শুধু আমাকে পেতে চায়, তাহলে তো আমি তাকে বিয়ে করব না। পরের দিন আমরা রুশিকে দেখতে পাই। তার বড় মা অর্থাৎ তার সৎমা তাকে ডেকে পাঠায় আর বলে তুমি যদি তোমার মাকে বাঁচাতে চাও আর তোমার নানু বাড়ির পরিবারকে বাঁচাতে চাও, তাহলে তুমি আমার কথা অনুযায়ী কাজ করো। আমি একটা পয়জনিয়াস টি নিয়ে এসেছি, মানে বিষাক্ত চা। এটা যদি কোনোভাবে তুমি প্রিন্সেসকে খাইয়ে দিতে পারো এবং তাকে মেরে ফেলতে পারো, তাহলে তোমার মাকে আমি বাঁচিয়ে দেব। এখন তুমি দেখো আমার কথা অনুযায়ী কাজ করবে নাকি তোমার মাকে বাঁচাবে না। এখন তুমি কোনটা করবে সেটা ভেবে দেখো। তো রুশি তখন ওর বড় মার হাত থেকে ওই বিষাক্ত চাটা নিয়ে নেয়, কারণ ও মনে মনে অন্য একটা প্ল্যান করছে তার বড় মাকেই ফাঁসানোর জন্য। তার বড় মা তার মাকে দিনের পর দিন অনেক কষ্ট দিয়েছে, সেজন্যই তো ও চিন্তা করেছে যে ওই চাটা আসলে ও নিজের জন্যই বানাবে এবং ওই চা ও নিজেই পান করবে। নিজেই অসুস্থ হয়ে যখন পড়বে দোষটা দিয়ে দেবে বড় মার উপরে। তাহলে ওর বাবা বড় মায়ের উপরে অনেক রেগে গিয়ে বড় মাকেই হয়তো বাড়ি থেকে বের করে দিবে। ওর মা তো এখন অনেক অসুস্থ, ওর মায়ের সামনে এসে এই কথাগুলো বলে যায় আর বলে মা তুমি আমার জন্য দোয়া করো যাতে আমি ওই চাটাকে একেবারে মরে না যাই, অন্তত বেঁচে থেকে বড় মার শাস্তিটা অন্তত আমি যেন দেখে যেতে পারি। আসলে আগের জন্মে সেম কাজটা রুশি করেছিল, তাই এখন প্রিন্সেস কিন্তু এই ব্যাপারটা খুব ভালো করে জানে। এরপরে অন্ধ একটা জায়গা আমরা দেখতে পাই আর সেখানে কিছু ভিলেন লোকদের দেখতে পাই, তবে তাদের সম্পর্কে আর কিছু আমাদের দেখানো হয় না। যাই হোক, এবার 2 কাপ চা নিয়ে রুশি যাচ্ছিল ওর বড় মায়ের ওখানে। 1 কাপ ও বড় মাকে দিবে আর 1 কাপ নিচে পান করবে বলে, ঠিক তখনই ওর সামনে প্রিন্সেস আসে আর বলে দাঁড়াও, এই চা নিয়ে কোথায় যাচ্ছ? আমি খুব ভালো করেই জানি এই চায়ের ভিতরে বিষ মেশানো আছে। একটা কাপে বিষ আছে আর একটা কাপ ভালো আছে। তুমি যাচ্ছ এটা বড় মার কাছে নিয়ে, যাতে ভালোটা বড় মাকে দিয়ে বিষাক্তটা তুমি খেয়ে অজ্ঞান হয়ে যেতে পারো আর দোষটা বড় মার উপরে দিতে পারো। আসলে তোমার বড় মা আমাকে মারার জন্য ওই চাটা দিয়েছে, তাই না? কিন্তু তুমি কি জানো যদি তুমি এটা করো তাহলে আলটিমেটলি কারোর কোনো ক্ষতিই হবে না, বরং তুমি অসুস্থ হয়ে পড়বে। হয়তো বড় মার দোষ দিবে, কিন্তু বড় মার এখানে যে আধিপত্য তাতে বড় মায়ের কিছুই যায় আসবে না। সে তার স্বামীকে খুব ভালোভাবেই কনভিন্স করে নিবে। পরে তোমার বাবা তোমাকে গিয়ে বলবে তোমার মা তোমাকে তোমার সাথে যা যা করেছে তা ভুলে যাও, ওটা তো তোমার বড় মাই, সৎমা হলেও তো তোমার মা, তাই নয় কি? তো এই ব্যাপারটা তুমি ভুলে যাও। আমি তোমার বড় মাকে কোনো রকমের কোনো শাস্তি দিতে পারবো না, এইসবই হবে তোমার সাথে। তাই এরকম কোনো কিছু প্ল্যান করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। তুমি ওই চাটা আমার কাছে দিয়ে দাও, এবং আমি এরকম একটা প্ল্যান করছি যাতে তোমার বড় মাকে ফাঁসাতে পারি। তো এই কথা শুনে রুশি বলে ঠিক আছে, তাহলে আমি চাটা তোমার কাছেই দিয়ে যাচ্ছি, তুমি একটা প্ল্যান খুঁজে বের করো। আর প্রিন্সেস তো এটাই চাচ্ছিল, যাতে ওর নিজের এই সেলফটাই যেন ওর কথা শুনে। যাই হোক, এর পরদিন সকালবেলা প্রিন্সেস ডেকে পাঠায় বড় মাকে আর বলে আমাকে রুশি সুন্দর একটা চা দিয়ে গিয়েছে, তো এই চাটা আমি একা খেতে চাই না, তাই আপনাকেও ডেকে পাঠালাম। আপনার যদি সময় থাকে তাহলে এখানে প্লিজ একটু বসুন। বড় মা তখন এসে বসে আর বলে কি বলবে বলো। প্রিন্সেস তখন বলে আপনার জন্য চা করেছি, এটা তো আপনাকে খেতেই হবে। কিন্তু বড় মা বারবার ইতস্তত করছিল আর বলছিল না আমি চা খাবো না, ডাক্তার আমাকে চা খেতে বারণ করেছে। প্রিন্সেস তখন বলে আমি দিচ্ছি, তখন তো চাটা আপনাকে খেতেই হবে। বড় মা আমতা আমতা করতে থাকলে ধরা পড়ে যায় রাজকুমারীর কাছে। রাজকুমারী বলে আমি খুব ভালো করেই জানতাম এই চায়ে আপনি বিষ মিশিয়ে এনেছেন, তবে ফার্দার এরকম কোনো কিছু করার চেষ্টা করলে আমি আপনার পুরো পরিবারকেই ধ্বংস করে দিব। এটা বলে ওখান থেকে চলে আসে আর সোজা প্রিন্স ইয়ানের সঙ্গে দেখা করতে চলে যায়।
ওর একটাই আর্জি, আর তা হলো যেভাবেই হোক ওর যে মামার বাড়ি ওয়াং ফ্যামিলি তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে অর্থ পাচারের, সেই কেস যেন পুনরায় রিওপেন করা হয়, আর সেটা একমাত্র প্রিন্স ইয়ান করতে পারবে। তাই ও প্রিন্স ইয়ানকে এর জন্য রিকোয়েস্ট করলে প্রিন্স ইয়ানও রাজি হয়ে যায়। পরদিন প্রিন্স ইয়ান আবারও ঘুমাতে গিয়ে বারবার স্বপ্নে ওই মেয়েটিকেই দেখতে পায়, যে মেয়েটিকে ও আগের দিনও দেখেছিল, আর এবারও ওর মনে হচ্ছিল মেয়েটিকে ও যেন বাস্তবেও কোথাও দেখেছে। এরপরে প্রিন্সেসকে দেখে সে তার মায়ের রুমে আসে। মা এখন একা একাই শুয়েছিল, ওর মা ওকে রুশি বলেই ডাকে। প্রিন্সেসের মনে তখন একটু ভালো লাগে যখন ওর মা ওকে রুশি বলে ডাকে। ওর মা বলে, ভিতরে ভিতরে আমি অনেক আগে থেকেই অসুস্থ, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, বা হয়তো আজই মরে যাব। তুমি তোমার নিজের মতো ভালো জীবন যাপন করো, কোনো হিংসা বিদ্বেষ মনে পুষে রেখো না। এরপরে ওর মা একটা পেন্ডেন্ট দিয়ে দেয় ওর হাতে, আর বলে এটা তোমাকে বিভিন্ন রকম বিপদ আপদ থেকে রক্ষা করবে। ঠিক তখনই অরিজিনাল রুশি চলে আসে আর বলে, মা তোমার কি হয়েছে? সাথে সাথেই ওর মা মারা যায়। রুশি তখন পাগলের মতো কাঁদতে থাকে। প্রিন্সেস তখন ভীষণই কষ্ট পায়, তাই সোজা একটা বারে আসে আর বসে বসে কাঁদতে থাকে, আর ওখানে ওয়াইন পান করতে থাকে। আর কিছুক্ষণ পরেই এখানে চলে আসে প্রিন্স ইয়ান। প্রিন্স ইয়ানকে দেখেও বলে, আপনি যখন এসেছেন তখন এখানে বসে যান আর আমার সাথে একটু ওয়াইন পান করুন। প্রিন্স ইয়ান তখন ওর পাশে বসে। তো প্রিন্সেসের মনের ভিতরে যত খারাপ লাগা, যত কষ্টের স্মৃতি, যত কথা ছিল তার সমস্তই ও বকবক করে আজকে বলেই দিতে থাকে। আর একটা সময় গিয়ে ও অজ্ঞান হয়ে যায়। আর এদিকে আমরা অরিজিনাল রুশিকে দেখি, তার মায়ের মেমোরিয়াল যে ট্যাবলেট সেটাও পর্যন্ত এই বাড়িতে তার সৎমা রাখতে দিতে চাইছিল না। ও অনেক চেষ্টা করে মেমোরিয়াল ট্যাবলেটটা নিজের হাতে রাখার জন্য, কিন্তু না, ওর সৎমা কোনোভাবেই সেটা রাখতে দিবে না। ইভেন ওকেও এই বাড়ি থেকে বের করে দিতে চাইছিল। ওর বাবা এতটাই কাপুরুষ ছিল যে উনার স্ত্রী মেয়ের উপরে এত অত্যাচার করছে, তার সত্ত্বেও তার বাবা কিছুই বলে না। আর এসব কারণেই বোধহয় আগের জীবনে রুশি এতটা ক্রুয়েল হয়ে উঠেছিল, নিজের মা বাবার প্রতি এতটা ও বিদ্বেষ পোষণ করে রেখেছিল। যাই হোক, ওর মা এখন বলে, রুশি যেহেতু আমার কথা শুনছে না তাই ওকে মারা হোক। তো ওকে দুই দিক থেকে ধরা হয় আর মারধর করতে শুরু করা হয়। সাথে সাথে এখানে প্রিন্সেস ফু ওই চলে আসে। প্রিন্সেস এসে বলে, রুশির সঙ্গে এরকমটা কেন করা হচ্ছে, ওর অন্যায়টা কি ছিল? তখন রুশির বিগ মাদার বলে যে ওর মায়ের ট্যাবলেটটা এখানেই রাখতে চেয়েছিল। তখনই গিয়ে একটা দাসীকে থাপ্পড় মেরে দেয় ফুয়াই, আর বলে, তো ওর মায়ের ট্যাবলেট এখানে রাখবে না দেখি তোমার বাড়িতে নিয়ে রাখবে নাকি? ওর মা এখানকার স্ত্রী ছিল, সে এখানেই মারা গিয়েছে, তো তার মেমোরিয়াল ট্যাবলেটটা এখানেই রাখা হবে। আর রুশির সঙ্গে কেউ যদি আর কোনো রকমের খারাপ আচরণ করার চেষ্টাও করে তাহলে তার অবস্থা খুবই খারাপ হবে। আমার আন্টির মেয়ে হয় ও, সেই সম্পর্কে ও আমার বোন, আর আমি আমার বোনের সঙ্গে কোনো রকমের অত্যাচার হতে দিতে পারি না। রুশি আজকে থেকে আমার হেফাজতেই থাকবে। পরদিন সকালবেলা দেখি যে রুশির ঘরের দরজা থেকে ওর বড় বোন রুইয়াও সে বেরিয়ে আসছে। সে তার দরজার সামনে একটা ঔষধ রেখে চলে আসছিল, আর এটা আগের জন্মেও ঘটেছিল, এবং আগের জন্মে রুশি জানতো না ওই ঔষধটা এখানে কে রেখেছিল। তবে এবার প্রিন্সেস ফু ওই ব্যাপারটা জানে যে এখানে তার বড় বোনই ঔষধটা রেখে গিয়েছিল। আগের জন্মে ওর বোনের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক রুশির ছিল না, কিন্তু এবার প্রিন্সেস ফুয়াই খুব ভালো করে বুঝতে পারে তার বড় বোন সবসময় তাকে অনেক ভালোবেসে এসেছে, কিন্তু সেই তার বড় বোনকে সবসময় ভুল বুঝে এসেছে। তাই এবার সে তার বড় বোনের সঙ্গে খুব ভালো করে কথা বলে। আর ফুয়াই বলে, আপনি আপনার বোনকে এত ভালোবাসেন তা আমি জানতাম না, সত্যি আপনার মতো বড় বোন পাওয়া ভাগ্যের ব্যাপার। তবে রুশির সঙ্গে যেসব কিছু হয়েছে তা খুবই খারাপ হয়েছে, আমি ওকে সামলে নেওয়ার চেষ্টা করব। এরপরেও রুশির সঙ্গে দেখা করতে আসে। রুশি এখনো ওর মাকে নিয়েই ভাবছিল, এবং ভাবছিল কিভাবে এই সমস্ত কিছুর প্রতিশোধ ও নিতে পারবে। তাই ও এখন খুবই ডেসপারেট ছিল। ঠিক এই টাইমে প্রিন্সেস এসে বলে, তুমি এই টাইমে ডেসপারেট হলে হবে না। রুশি বলে, আমার মাকে বিগ মাদার দিনের পর দিন ঔষধ খাইয়েই মেরে ফেলেছে, তো আমি তাদেরকে মারবো না? এখন আমার কি হওয়া উচিত বলে তুমি মনে করো? প্রিন্সেস তখন বলে, আমার কাছে ভালো একটা আইডিয়া আছে। যদি তুমি এখন তোমার বড় মাকে মেরে ফেলতেও চাও, তারপরেও তোমার বাবা বারবার বাধা দিবে এবং তোমার জীবনটা সংকটে পড়ে যাবে। বরং তুমি আমার কথা শোনো, তাহলে সমস্ত কিছু ঠিক হবে। আমার মায়ের নামে যে চোর কলঙ্ক দেওয়া হয়েছিল তার কি হবে? প্রিন্সেস তখন বলে, আমার চেহারা দেখেছো? দেখতে আমি হবু তোমার মতোই, তাই এখন তুমি আমার পরিচয় কাজে লাগাবে, আর আমি তোমার পরিচয় কাজে লাগিয়ে অং ফ্যামিলিতে, অর্থাৎ আমাদের মামা বাড়িতে, মানে তোমার মামা বাড়িতে যাব। সেখানে গিয়েই আমি চেষ্টা করব যাতে তোমার মায়ের, অর্থাৎ আমার আন্টির নামের উপর থেকে চোর শব্দটা মুছে ফেলা যায়। এরপরে রুশি রাজকুমারীর পাঠ করতে থাকে এবং নিজে মুখ বেঁধে বেড়াতে লাগে। যেহেতু সবসময় ও মুখ বেঁধেই চলেছে, তাই কেউ তো আর ওকে চেনে না।
যাই হোক, আজকে কিন্তু রুশির যাওয়ার কথা ছিল প্রিন্স ইয়ানের সঙ্গে তার মামা বাড়ির উদ্দেশ্যে। তো কথা মতো প্রিন্স ইয়ান রাত্রেবেলা এসে হাজির হয়ে যায় যে রুশির যাওয়ার কথা তার মামা বাড়িতে এর জন্য। তো প্রিন্স ইয়ান যখন অপেক্ষা করছিল তখন ঠিকই রুশি আসে, তবে এটা তো রুশি ছিল না, এটা ছিল প্রিন্সেস ফুয়াই। ফুয়াই এসে বলে যে আমি রুশি নই, আমি প্রিন্সেস। ইয়ান তখন বিশ্বাস করতে চায় না আর বলে আপনাদের দুজনের চেহারা কিভাবে এক হতে পারে। প্রিন্সেস তখন বলে সে অনেক কথা, তোমাকে না হয় পরে বলবো, তবে আমরা দুজন দেখতে হুবহু একরকম, এবং আমি রাজকুমারী। আর আমি রাজকুমারী এখন রুশি চরিত্র সেজেই মূলত ওর মামা বাড়িতে যাব, আর ওখানে গিয়ে আমার আন্টির নামে যত খারাপ কথা আছে তার সমস্ত কিছুই আমি একেবারেই শেষ করে ফেলার চেষ্টা করব, কারণ ওখানে গেলেই আমরা এভিডেন্স পেয়ে যাব। তাই আপনি আমাকে অবশ্যই হেল্প করবেন বলে আমি মনে করি। তো ওকে তো হেল্প করার জন্য সদা প্রস্তুত ছিল ইয়ান। ইয়ান বলে ঠিক আছে, তোমার এই পরিচয় বা এই চেহারার কথা আমি কাউকেই বলবো না। এরপরে ওরা দুজন মিলে অং ফ্যামিলির উদ্দেশ্যে যেতে থাকে। এদিকে আসল রুশিকে দেখতে পাই, যে এখন রাজকুমারী সেজে ঘুরে বেড়াচ্ছিল। ওর মনে হয় যেহেতু আমি এখন রাজকুমারী সেজে বেড়াতে পারছি, তাহলে রাজকুমারীর এই পরিচয়টা কাজে লাগিয়ে আমি আমার বড় মাকে একটু সাহায্য তো করতেই পারি, তাই নয় কি? এখন এই পরিচয়ে আমি থাকবো। এটা বলে ও সোজা ওভাবে মুখে কাপড় বেঁধে বাহিরে ঘুরতে থাকে। তখন আমরা দেখি ওর বড় মায়ের দাসীকে। ওর বড় মায়ের দাসী কিন্তু এসে বলছিল যে আমি শুনেছি রুশি প্রিন্স ইয়ানের সঙ্গে ওয়াং ফ্যামিলিতে গিয়েছে, ওরা তো আর জানে না ওটা রাজকুমারী। যাই হোক, এখন ওর বড় মা ওর দাসীকে বলে দেয় ঠিক আছে, তুমি গিয়ে যেভাবেই হোক রুশিকে মেরে ফেলার চেষ্টা করো। আর এদিকে আমি দেখছি প্রিন্সেসের ব্যাপারটা, প্রিন্সেস তো এখানে একাই আছে, তাকে মেরে ফেলা মনে হয় না কোনো কঠিন ব্যাপার হবে বলে। যাই হোক, এদিকে অং ফ্যামিলি দেখতে পায়। অং ফ্যামিলির সামনে প্রিন্সেস এবং প্রিন্স ইয়ান দুইজনেই বসেছিল এবং অনেকক্ষণ ধরেই ওরা পরীক্ষণ নিরীক্ষণ করার চেষ্টা করে যে এখানে ঢোকাটা সহজ কি কঠিন হবে। এদিকে আবার দেখতে পায় বাড়ির দৃশ্য, যেখানে বড় মা তার দাসী প্রিন্সেসকে দেখা মাত্র কুর্নিশ করছিল। ওরা তো আর জানে না এটা রুশি। তো রুশির এই ব্যাপারটা খুবই ভালো লাগে। ও সবসময় চেয়েছিল তার বড় মা যেন তার পায়ের সামনে লুটিয়ে পড়ে, আর আজকে সেটাই হলো। যাই হোক, এদিকে এরা ওয়াং ফ্যামিলির ভিতরে প্রবেশ করবে কিভাবে? এখানে কড়া পাহারাদার ছিল বাহিরে, এভাবে প্রবেশ করতে গেলে কেউ ওদেরকে চোর ভাববে। তো একটা মহিলা ওদেরকে অলরেডি দেখে চোরই মনে করেছিল। তো তখন ওরা দুজনে অভিনয় করতে শুরু করে। প্রিন্স বলে পিছনে একটা মহিলা আমাদেরকে ফলো করছে, এখন আমাদের কি করা উচিত? তখন প্রিন্সেস বলে এখন আমাদের একটু ভালোবাসার অভিনয় করা উচিত, তাহলে সে মনে করবে আমরা এখানে রোম্যান্স করার জন্য এসেছি। এরপরে ওরা দুজনেই খুব কাছাকাছি চলে আসে, আর এটা প্রিন্সেসেরই কাজ ছিল। ওই মহিলা তখন বলে ও আচ্ছা, তোমরা চোর নও, বরং তোমরা একটু রোমান্টিকতা করবে বলে এখানে এসেছো, কোনো ব্যাপার না, চালিয়ে যাও। এটা বলার পরপরই ওই মহিলা চলে যাওয়ার পরে যখন প্রিন্সেস উঠে যাচ্ছিল, ঠিক তখনই ওকে উল্টো করে জড়িয়ে ধরে প্রিন্স আর বলে মানুষকে ধোকা দেওয়ার জন্য এই পদ্ধতি অবলম্বন করাটা কিন্তু খুবই খারাপ ব্যাপার। যেহেতু তুমি আমাকে ইউজ করেছো, তাই এবার আমিও তোমাকে একটু ইউজ করলাম। এখন আমরা দুজনেই কাটাকাটি, সবকিছু শোধবোধ হয়ে গেল। এরপরে ওর দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ ধরেই প্রিন্সেস, কারণ ওর আগের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। যাই হোক, এদিকে আবার বাড়ির দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা বড়মাকে দেখতে পাই। ঠিক তখনই বড়মার এই রুমে প্রবেশ করে প্রিন্সেস রূপী রুশি, কারণ রুশি চেয়েছিল তার বড়মাকে কোনো একটা সাহায্য করতে, কোনো একভাবে হলেও তাকে সাহায্য করতে। ও এসে বলে আমার আন্টি মারা গিয়েছে, তার মেমোরিয়াল ট্যাবলেটটা এখানকার অ্যানসেস্ট্রাল হলে রাখা হবে। কিন্তু তার বড় মা বলে এই সিদ্ধান্তটা আমি দিতে পারবো না, এই সিদ্ধান্ত মিস্টার জ দিবে। তাছাড়া সে এখানকার কনকিউবাইন, তার মেমোরিয়ালটা কেন এখানে রাখা হবে? আমি এখানে তার মেমোরিয়ালটা রাখতে দিতে চাই না। এতে রুশি খুবই রেগে যায়, কারণ সে তো চায় তার মা এখানে একটা পূর্ণ স্বীকৃতি পাক। কনকিউবাইন বলে কি তার এখানে কোনো অধিকার নেই নাকি? ও তখন চড়াও হয়ে বলে তুমি সিদ্ধান্ত নেওয়ার কে বলে একটা থাপ্পড় মেরে দেয়। কিন্তু ওখানে ওর বড় মায়ের যে দাসী ছিল, ওই মহিলা পাল্টা একটা থাপ্পড় তখন রুশিকে মেরে দেয়। কি পরিমাণ সাহস দেখুন, যে রুশি ওরা জানে প্রিন্সেস, তার সত্ত্বেও ওকে একটা থাপ্পড় মেরে দেয়। সাথে সাথে ওর মুখ থেকে কাপড়টা উড়ে চলে যায় এবং ওরা বুঝতে পারে যে এটা রুশি এবং সে প্রিন্সেসের অভিনয় করছিল, তাই ওরা মেরে রুশিকে অজ্ঞান করে দেয়। এদিকে এদের দৃশ্য দেখতে পায়, এরা বাড়ির ভিতরে অলরেডি প্রবেশ করে গিয়েছে। ওরা একটা সিক্রেট চেম্বারের ভিতরে প্রবেশ করে। যেহেতু রাজকুমারী সমস্ত কিছুই জানতো, কারণ ও আগের জীবনেও দেখেছিল যে এখানে একটা সিক্রেট কক্ষ আছে আর তার ভিতরে অর্থ সম্পদ আছে। তো ওরা তার ভিতরে প্রবেশ করে, কিন্তু এখানে এসে কিছুই দেখতে পায় না। তখনই রাজকুমারী বুঝে যায় যে এখানকার সমস্ত সম্পত্তি আগে থেকেই সরিয়ে ফেলা হয়েছে। এদিকে রুশিকে দেখতে পায়, রুশিকে একটা জায়গায় আটকে রেখেছিল তার বিগ মাদার, আর বলে আজকে তোকে কে বাঁচায় আমিও দেখবো। অন্যদিকে প্রিন্সেস ফুয়াইকে দেখতে পাই,
তারা যে কক্ষের ভিতরে ছিল ওখানে হঠাৎ করেই তাদের উপরে কারা যেন আক্রমণ শুরু করে দেয়। আর এটা ওর বড় মায়েরই লোক ছিল এবং সাথে অন্য কারাও ছিল যাদের পরিচয় এখন আমরা জানি না। যাই হোক, এখানে প্রিন্সেস তো মরেই যাচ্ছিল, ওকে বাঁচাতে গিয়ে প্রিন্স ইয়ান ইনজুর্ড হয়ে যায়। সাথে সাথে প্রিন্সেসের মনে পড়ে আগের জীবনের কথা, যে ওর ভাই কিভাবে ওদের দুজনকেই মেরে ফেলেছিল, আর এই ভয়টাই ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। ওর হাতে একটা ক্রস বো ছিল। এখানে যে দুইজন এখনো বেঁচে ছিল সেই দুইজন শত্রুকে ও নিজেই ঘায়েল করে দেয়। এরপরে প্রিন্সকে নিয়ে একটা রুমের ভিতরে আসে। প্রিন্সের পিঠে যে ক্ষতটা হয়েছে সেখানে ও ড্রেসিং করিয়ে দিতে লাগে, কিন্তু ও যত প্রিন্সের কাছাকাছি আসছিল ততই ইয়ানের বারবার মনে পড়ছিল ওর আগের জন্মের কথা, কিন্তু ও এগুলোকে স্বপ্ন মনে করতো। মেয়েটার স্পষ্ট চেহারা কখনোই দেখতে পেত না। তখন ওর মনে হয় যে মেয়েটার স্বপ্ন আমি বারবার দেখি, ওই মেয়েটা বোধহয় আর কেউ নয়, প্রিন্সেস ফুওই। ও প্রিন্সেস ফুওইকে একবার সাহস করে জিজ্ঞেস করেই ফেলে যে আমাদের কি আগে কোথাও দেখা হয়েছে। প্রিন্সেস ফুওই তখন বলে, আগে কোথাও দেখা হওয়ার কি কোনো চান্স আছে? আমি তো একটা ফরেন প্রিন্সেস, আমি বিদেশ থেকে আপনাদের দেশে এসেছি, তাহলে কিভাবে আগে কোথাও আমাদের দেখা হতে পারে? প্রিন্স তখন বলে, কিন্তু আমার বারবার কেন জানি মনে হয় আমি আপনাকে বারবার স্বপ্নে দেখেছি, আমি আপনাকে অনেক আগে থেকে চিনি। প্রিন্সেস তখন বলে, আপনি নিজেকে একটু সংবরণ করুন, আমার মনে হয় আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। ওই কথাগুলো এর জন্য বলেছিল, ও চায় না ওর জন্য প্রিন্স ইয়ান আবারও মৃত্যুর পথযাত্রী হোক। ও চায় প্রিন্স ইয়ানকে এবার স্বতন্ত্র একটা জীবন দিতে, যে জীবনে প্রিন্স ইয়ান একটু সুন্দর করে যেন বাঁচতে পারে। তাই প্রিন্স ইয়ানকে বলে, আগে কখনোই আমাদের দেখা হয়নি এবং আমাদের দুজনের পথও আলাদা, তাই আপনি ভাববেন না যে আপনার প্রতি আমার কোনো ফিলিংস আছে, আর আমি চাই আপনিও আমার প্রতি কোনো রকমের কোনো ফিলিংস দেখানোর চেষ্টা করবেন না। যাই হোক, এসব শুনে আবার মন খারাপ হয়ে যায় প্রিন্সের। এর পরের দৃশ্যে দেখতে পাই যে এদিকে একজন দাসী, মানে যে হলো ওর বড় মায়ের দাসী, তো সেই দাসী এখানে চলে এসেছিল অং ফ্যামিলিতে। ওরা যেহেতু জানতে পেরেছে যে এখন প্রিন্সের সঙ্গে প্রিন্সেস আছে, তাই একে মারার জন্যই মূলত ওই দাসী এখানে এসেছে। দাসী আসার আগে তার সঙ্গে কিছু লোকও ভাড়া করে নিয়ে এসেছে। দাসী তাদেরকে বুঝিয়ে দেয় প্রিন্স ইয়ানের সঙ্গে যে মেয়েটি ঘুরছে সে আসলে প্রিন্সেস ফুওই, যেভাবেই হোক ওকে তোমাদের মারতেই হবে, কারণ ও এখানে প্রমাণ জোগাড় করার জন্য এসেছে। আর সেজন্য যখন প্রিন্স এবং প্রিন্সেস ওদের দুজনকে তাড়া করে তখন দেখা যায় যে এরা তো অনেক বেশি ইনজুর্ড এর পর্যায়ে চলেই যাচ্ছিল, ঠিক তখনই এখানে ক্রাউন প্রিন্স চলে আসে। আর ক্রাউন প্রিন্সকে চিঠি লিখে এখানে আসতে বলেছে প্রিন্স ইয়ান নিজেই। ক্রাউন প্রিন্স যখনই প্রিন্সেসকে দেখে তখন অবাক হয়ে যায়, কারণ এই মেয়েটি দেখতে একদম রুশির মতো। আর এদিকে ক্রাউন প্রিন্সকে দেখা মাত্রই প্রিন্সেস ফুওয়ের মনে তো সেই আগের দিনের কথাগুলো সব মনে পড়ে। এর জন্যই ওরা দুজনেই মরে গিয়েছে, আবার দুজনেরই পুনর্জন্ম হয়েছে, তাই একটা রাগ তো ক্রাউন প্রিন্সের উপর ওরা আছেই। কিন্তু এই মুহূর্তে ও কোনো কিছুই প্রকাশ করে না। এখানে ওরা যে দলিলটা খুঁজতে এসেছিল অবশেষে সেই দলিলটা খুঁজে পায়। আর এখানে সমস্ত কিছুর স্পষ্ট এভিডেন্স তো ক্রাউন প্রিন্স নিজেই, কারণ সচক্ষে সে সমস্ত কিছু দেখলো। এদিকে আমরা রুশির বড় মাকে দেখতে পাই, সে রুশিকে একটা ঘরের ভিতরে আটকে রেখেছিল আর সেখানে অনেক কেরোসিন ঢেলতে থাকে। আর রুশিকে বলে, আজকে তোমাকে বাঁচানোর জন্য তোমার ওই প্রিন্সেস নেই, তাই আজকে তোমাকে আমি দেখবো কে আমার হাত থেকে বাঁচায়। এরপরে ওই ঘরে আগুন লাগিয়ে মহিলা ওখান থেকে চলে যায়। তা বাড়ির অন্য সদস্যরা যখন আগুন দেখে তখন তারা আগুন নেভানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। আর এই ঘটনা কিন্তু রুশির বাবাও জানতো না। রুশির বাবা বলে, দ্রুত আগুন নিভাও, আর এই মহিলাও তাতে সায় দেয় আর বলে, হ্যাঁ হ্যাঁ দ্রুত আগুন নিভাও, ওর ভিতরে কেউ নেই তো। ঠিক তখনই এরাও বাড়িতে ফিরে আসে। ফুয়াই বলে, আমার কেন জানি মনে হচ্ছে ওই ঘরের ভিতরে রুশিকে আটকে রেখেই এই মহিলা আগুন দিয়েছে, ওকে যেভাবেই হোক বাঁচাতে হবে। কিন্তু তখনই এই মহিলা মানে রুশির বড় মা সে যখন প্রিন্সেসকে দেখে তখন অবাক হয়ে বলে, এরা দুজন একই রকম দেখতে কিভাবে হতে পারে। অন্যদিকে ঘরের ভিতরে প্রবেশ করেছিল প্রিন্স ইয়ান এবং প্রিন্স ইয়ান যে কোনো ভাবেই হোক উদ্ধার করে বাইরে নিয়ে আসে রুশিকে। এবার রুশির বড় মা একটু ভয়ই পেয়ে যায়, যে কারণে রুশিকে নিজে যে আগুনের ভিতরে বেঁধে রেখে এসেছিল সেটা রুশি বলে দিলেই তো সব ফাঁস হয়ে যাবে। কিন্তু রুশির কথা এখানে কেউ গ্রাহ্য করে না। তবে প্রিন্সেস বলে, আপনি আজকে যে কাজটা করেছেন তার জন্য মূল্য আপনাকে চোকাতেই হবে এবং একটু পরেই সেই মূল্য আপনি চোকাবেন। ক্রাউন প্রিন্স এবার রুই ইয়াওয়ের মাকে ডেকে পাঠায়, কারণ তার বিরুদ্ধে অনেক অভিযোগ চলে এসেছে। সে যে টাকা পয়সা পাচার করেছে এবং এর সঙ্গে যে তার বাপের বাড়িও জড়িত, এই সমস্তই এখন জানা গিয়েছে। যেহেতু দলিল এখন তাদের হাতেই ছিল, তাই এখন কোনোভাবেই রুই ইয়াওয়ের মা আর কোনো কিছু অস্বীকার করতে পারে না। কিন্তু সে শুধু এটা বলে যে আমি যা কিছু করেছি তা আমার একার অপরাধ, না এর সাথে আমার বাপের বাড়ির কেউ জড়িত আছে, আর না এর সাথে আমার স্বামী জড়িত আছে, এর সাথে কেউ জড়িত নেই। যেহেতু আমার সমস্ত অপরাধ ধরা পড়ে গিয়েছে, আমি অর্থ পাচার করেছি, আবার আমি রুশির মাকেও মেডিসিনের মাধ্যমে মেরে ফেলেছি, তাই আমার অনেক বড় শাস্তি প্রাপ্য। এর জন্য আমার হাজবেন্ডেরও কোনো দোষ নেই, অন্য কারোর কোনো দোষ নেই, তাই আমি আমার নিজের মৃত্যুকে বরণ করে নিলাম বলে নিজেই মাথা ফাটিয়ে সুইসাইড করে নেয়। ঠিক তখনই রুই ইয়াও এখানে আসে আর ও অনেক কাঁদতে লাগে, কারণ ও নিজের মাকে অনেক বেশি ভালোবাসতো। এখন মনের ক্ষোভ অনেকটাই মিটেছিল ফুওয়ের, কিন্তু তারপরেও
ওর মা তো আর ফিরে আসবে না। এরপরে ক্রাউন প্রিন্স দেখা করতে আসে প্রিন্স ইয়ানের সঙ্গে আর বলে যে তুমি তো ওই প্রিন্সেস হু এর সঙ্গে অনেক মিশছো, কিন্তু আমি বুঝলাম না তার সঙ্গে তোমার সম্পর্কটা কি। তখন প্রিন্স ইয়ান বলে তাকে আমার অনেক ভালো লাগে। এরপরে ওদের বাবা ওদের দুজনকেই ডেকে পাঠায়। এখানে আমরা বুঝতে পারি ক্রাউন প্রিন্সের প্রতি রাজার একটু আলাদাই ভালোবাসা ছিল। যাই হোক, রুই ইয়াও এর মাকে এখন সমাধির জন্য নিয়ে যাওয়া হয়। রুই ইয়াও অনেক কাঁদছিল দেখে ওর সঙ্গে ক্রাউন প্রিন্স দেখা করতে আসে আর বলে এখন তোমার জীবনের উপর দিয়ে অনেক ঝড় বয়ে যাচ্ছে আমি জানি, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি তোমার মায়ের এই শোক যতদিন না কাটছে ততদিন আমি তোমাকে কিছু বলবো না, কিন্তু তারপরে আমি বাবার সঙ্গে কথা বলে তোমাকে বিয়ে করে নিব। সে কয়টা দিন তুমি আমাকে একটু সময় দাও। এরপরে আমরা দেখতে পাই প্রিন্স ইয়ান আবার দেখা করতে এসেছিল ফু ওয়ের সঙ্গে। তবে ফু ওই বারবার ভাবছিল যদিও প্রিন্স ইয়ানের সঙ্গে মিশে তাহলে হয়তোবা প্রিন্স ইয়ানের জীবনটা অনেক ঝুঁকিতে পড়ে যাবে। তাই যতবারই প্রিন্স ইয়ান ওর সঙ্গে কথা বলতে চাইতো ও ওকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করত, কিন্তু প্রিন্স ইয়ান তো ওকে ইমপ্রেস করার চেষ্টা করতেই থাকে আর ওকে সুন্দর সুন্দর কথাও বলতে লাগে, অনেক সুন্দর করে হেসে ওর সঙ্গে কথা বলতো। ফুয়াই অনেক গম্ভীর হয়ে ওর সঙ্গে কথা বলতো এবং কখনোই ইনফর্মাল ভাবে ওর সঙ্গে কথা বলেনি, বরং সম্মান দিয়ে সবসময় কথা বলতো এবং বলতো আমাদের যত কম দেখা হবে ততই ভালো। আর দূর থেকে আবার এগুলো রুশি দেখতো এবং ওর মনে হয়েছে যে ওরই এবার প্রিন্স ইয়ানকে দখল করে নেওয়া উচিত। তো সেদিন আমরা একটা লোককে দেখতে পাই যে একটা লেটার নিয়ে যাচ্ছিল প্রিন্স ইয়ানের কাছে দিবে বলে। তখন প্রিন্সেস ফুয়াই বলে তুমি এটা নিয়ে কোথায় যাচ্ছ? লোকটি তখন বলে এটা রুশি দিতে বলেছে প্রিন্স ইয়ানকে তার সঙ্গে দেখা করবে বলে। তো এই লেটারটা নিজের কাছে নিয়ে নেয় প্রিন্সেস ফুয়াই আর এই চিঠিটা কোনোভাবেই পৌঁছাতে দেয় না ইয়ানের কাছ পর্যন্ত, কারণ ওর স্পষ্ট মনে আছে এরকম একটা কাজ ও আগের জীবনে করেছিল। প্রিন্স ইয়ানকে ভালোবাসার জালে ফেলেছিল শুধুমাত্র নিজের ক্ষমতা জাহির করবে বলে, মানে নিজে একটা ক্ষমতাশীল জায়গায় পৌঁছাবে বলে। কারণ প্রিন্স ইয়ান তো একজন প্রিন্স, তাকে বিয়ে করলে সে অনেক ক্ষমতা পাবে এরকম কিছু ভেবেছিল। তাই এবার ফুয়াই কোনোভাবেই ওই ভুলটা আর করতে দিতে চায় না রুশিকে। তাই সে নিজেই দেখা করতে চলে যায় সেদিন রাত্রেবেলা প্রিন্স ইয়ানের সঙ্গে। প্রিন্স ইয়ান ভেবেছিল যে রুশি দেখা করতে আসবে, কিন্তু না, এখানে তো রুশি সেজে দেখা করতে এসেছিল প্রিন্সেস ফুয়াই। তো ওরা দুজনেই প্রথমে দাবার মতো কোনো একটা খেলা খেলতে থাকে যেটাকে মেবি গো গেম বলা হয়। যাই হোক, ওরা যখন এই গেমটা খেলছিল তখনই খুব ভালো করে প্রিন্স ইয়ান বোঝা যায় যে এটা রুশি নয় বরং এটা প্রিন্সেস ফুয়াই, কারণ রুশি এত ভালো গো গেম খেলতে পারতো না। প্রিন্স ইয়ান তখন বলে আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি বিগিনার লেভেলের খেলোয়াড়, বরং আপনাকে দেখে মনে হচ্ছে আপনি তুখোড় একজন খেলোয়াড়। আসলে আপনি তো রুশি না, আপনি হলো প্রিন্সেস। রাজকুমারী তখন লজ্জা পেয়ে যায়। ইয়ান তখন বলে আমি তোমাকে এক নজর দেখলেই বলে দিতে পারবো যে তুমি আসলে ফুয়াই, যতই তোমরা দুজন দেখতে একরকম হও না কেন। তখন প্রিন্সেস লজ্জা পেয়ে বলে তাহলে এতক্ষণ আপনি কেন আমার সঙ্গে রুশি রুশি হয়ে ব্যবহার করছিলেন? তখন প্রিন্স ইয়ান বলে কারণ তুমিও তো রুশি সেজেই এখানে এসেছো, তাই আমি রুশির মতো করেই আচরণ করেছি। যাই হোক, এখন প্রিন্সেস খুব লজ্জা পেয়ে এখান থেকে চলে যায় আর ওখানে দাঁড়িয়ে ইয়ান হাসতে থাকে। ইয়ানের কিন্তু আজকে খুব মজা লেগেছে, কারণ রুশির পরিচয় নিয়ে প্রিন্সেস ওর সঙ্গে দেখা করতে এসেছে, নিশ্চয়ই প্রিন্সেসের ওর প্রতি ভালো লাগা আছে। তবে যখন প্রিন্সেস ফিরে আসে তখন ওর রুমেও দেখতে পায় রুশি দাঁড়িয়ে আছে। রুশি ওকে বলে তুমি আমার জামা কাপড় পরে কোথায় গিয়েছিলে? নিশ্চয়ই প্রিন্স ইয়ানের সঙ্গে দেখা করতে গিয়েছিলে, আজকে তার সাথে আমার দেখা করার কথা ছিল, কিন্তু তুমি আমার মতো দেখতে বলে আমার জামা পরে তার সঙ্গে দেখা করতে চলে গিয়েছো। তোমাকে এত বড় স্পর্ধা কে দিয়েছে? তুমি প্রিন্সেস বলে যা তাই করবে? কিন্তু এর কোনো কথারই কোনো উত্তর করে না প্রিন্সেস আর বলে তোমার জন্য যা ভালো আমি শুধু সেটাই করেছি, তুমি প্রিন্স ইয়ানের থেকে দূরে থাকবে, তাহলে নিজে ভালো থাকতে পারবে। এরপরে ওর খুবই খারাপ লাগে কারণ ও রুশিকে কষ্ট দিয়েছে। যাই হোক, এদিকে প্রিন্স ইয়ানকে দেখতে পায় ওর মনটা আজকে খুবই ফুরফুরা ছিল এবং ও মনে মনে ভাবছিল যে প্রিন্সেস হয়তোবা ওকে পছন্দ করে। আর প্রিন্সেস গতকাল রাত্রে যে গো গেমটা ওর সঙ্গে খেলছিল সেটা ছিল অসমাপ্ত খেলা, তাই ও এটাকে মিলানোর চেষ্টা করছিল এবং ও একটা চিঠি পাঠিয়ে দিয়েছে প্রিন্সেসের কাছে যাতে প্রিন্সেস আজকে ওর সঙ্গে দেখা করতে আসে। কিন্তু প্রিন্সেস সারাদিন শুয়ে বসেই ছিল এবং ও সিদ্ধান্ত নিয়েছে যে না, ইয়ানের সঙ্গে দেখা করতে যাবে না, কারণ ইয়ানের সঙ্গে ও যতই দেখা করবে ততই ওদের জীবনটা আরো বেশি জড়িয়ে যাবে। ওর দাসী এসে জিজ্ঞেস করে আপনি কি দেখা করতে যাবেন না ইয়ানের সঙ্গে? তখন প্রিন্সেস বলে না, ওকে বলে দিও আমি আসবো না। কিন্তু তখন পিছন থেকে রুশি এই কথাটা শুনে ফেলার সাথে সাথে ও প্রিন্সেস সেজে নেয় এবং সোজা সেই জায়গায় চলে যায় যেখানে আগে থেকেই প্রিন্স ওর জন্য ওয়েট করছিল। তো এখানে প্রথমে তো ওকে দেখে মনে করেছিল ইয়ান যে হয়তোবা
ওই ওর সঙ্গে দেখা করতে আসছে। এরপরে খুবই হাসি মুখ নিয়ে ভিতরে প্রবেশ করে রুশি, কারণ এটা তো রুশিই ছিল। রুশি তো আর জানতো না যে প্রিন্সেস এর সঙ্গে প্রিন্স ইয়ানের ঠিক সম্পর্কটা কেমন। ওই হেসে হেসেই কথা বলতে লাগে, আর এতেই মনে মনে খটকা লাগে প্রিন্সের যে এটা আসলেই তো ওই বলে মনে হচ্ছে না। এছাড়া ওই একটা চা বিশেষভাবে পছন্দ করত, কিন্তু ওরা যে রেস্টুরেন্টে বসেছিল সেখানে অন্য একটা চা সার্ভ করা ছিল, আর এটা রুশির পছন্দের ছিল। রুশি বলে এই চাটা আমার খুবই পছন্দের। এই কথা শুনেই প্রিন্স বুঝতে পারে যে এটা আসলেই ওই নয়, বরং এটা হলো রুশি। তখন প্রিন্স ওই খুবই রেগে গিয়ে বলে যে এখানে আসার কথা ছিল এর, তাহলে তুমি এখানে কেন এসেছো? আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি তুমি রুশি। এখানে তোমার আসার উদ্দেশ্যটা কি? আমাদের দুজনের ভিতরে বন্ডিং তো অতটাও ভালো নয় যে তুমি এখানে প্রিন্সেসের হয়ে মজা নিতে আসবে। এবার রুশি রেগে যায় আর বলে আপনি কিভাবে জানতে পারলেন যে আমি প্রিন্সেস নই, আমি রুশি? তখন প্রিন্স ইয়ান বলে তুমি 3 কিলোমিটার দূরে থাকলেও রুশি এবং প্রিন্সেস ওই যদি পাশাপাশি দাঁড়ায় তাহলে আমি এক নজরেই দেখেই বলে দিতে পারবো যে এটা প্রিন্সেস আর এটা রুশি। ঠিক তখনই প্রিন্সেসও এখানে এসেছিল। প্রিন্সেস ওদের দুজনের কথা বলতে শুনে নেয়। তো এখানে রুশি প্রথমে বলে যে আমার আপনার প্রতি একটা ভালো লাগা আছে, সেই থেকেই আমি এখানে এসেছি। কিন্তু প্রিন্স এই কথা শুনে বলে আমি শুধু তোমাকে বন্ধুই মনে করি, এর বাইরে আমাদের দুজনের ভিতরে আর কোনো সম্পর্ক নেই। এই কথাটা তুমি মনে রাখবে, আর কখনোই এরকম মজা করতে আসবে না আমার সাথে। আর দূর থেকে এই সমস্ত কিছুই ওই দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর রুশির এই কথাগুলো শুনে খারাপ লাগে, তাই রুশি বলে ঠিক আছে, যেহেতু আমি জেনেই গেলাম আজকের পর থেকে আমি কখনো আপনাকে আর বিরক্ত করতে আসবো না। আপনি এবং ওই দুজনে একসঙ্গে ভালো থাকুন, দুজনে দ্রুত বিয়ে করে নিন। এটা বলে এখান থেকে চলে যায়। ঠিক তখনই ভিতরে প্রবেশ করে প্রিন্সেস। এরপরে ওরা দুজনেই ছাতা মাথায় দিয়ে বৃষ্টির ভিতরে হাঁটছিল। তখন প্রিন্সেস ওকে বলে যে আপনি কিভাবে বুঝলেন যে ওটা রুশি ছিল? তখন প্রিন্স আবারও বলে সেটা তো আমি বলেই দিয়েছি যে আমি যদি এক নজরেও তোমাকে দেখি তাহলেও চিনতে পারবো। আর নিশ্চয়ই তুমি আমাদের বলা সমস্ত কথা শুনে নিয়েছো যে আমি তোমাকে পছন্দ করি। এই বিষয়ে তোমার কি মতামত সেটা আমাকে জানাবে না? প্রিন্সেস তখন কিছুই বলে না। প্রিন্সেস শুধু এটা বলে আমাদের দুজনের আসলে এক হওয়া কখনো সম্ভব ছিল না, আর আমি চাইও না, কারণ আপনি আমার সঙ্গে যতই জড়িত হবেন ততই আপনার জীবনের বিপত্তি নেমে আসবে, সেজন্যই আমি চাই না। এতে প্রিন্স বলে আমি তোমার জন্য ওয়েট করব। যদি তোমার মনে হয় যে আমি এখনো সঠিকভাবে তোমাকে ইমপ্রেস করতে পারিনি তাহলে আমি আরো চেষ্টা করবো এবং ওয়েট করব বলে ওখান থেকে চলে আসে। এদিকে যখন ওই ফিরে আসে ওর বাড়িতে, ঠিক তখনই দেখতে পায় যে আগে থেকে ক্রাউন প্রিন্স তার জন্য ওয়েট করছে। তো এবার ওই এসে ক্রাউন প্রিন্সকে বলে আপনি যেহেতু নিজেই আমার সঙ্গে দেখা করতে এসেছেন, নিশ্চয়ই ইম্পর্টেন্ট কিছু ঘটে গিয়েছে বলেই দেখা করতে এসেছেন। তখন রাজকুমার বলে হ্যাঁ, ইম্পর্টেন্ট কিছু তো অবশ্যই। আমি শুনেছি ডাকাতেরা আপনার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে, একমাত্র আপনিই বেঁচে আছেন। তো আপনি এখানে দীর্ঘদিন ধরে পড়ে আছেন, আপনার ফ্যামিলির কোনো খোঁজ খবর পর্যন্ত রাখেন না। তো আমি কি মনে করতে পারি না যে আপনার ফ্যামিলির মৃত্যুর পিছনে আপনি দায়ী? প্রিন্সেস তখন বলে কি আশ্চর্য কথা, আমার পুরো ফ্যামিলি শেষ হয়ে গিয়েছে, আমি আর কার সঙ্গে যোগাযোগ করব? তার থেকেও বড় কথা আমি একমাত্র বেঁচে আছি, আর আমি কেন আমার ফ্যামিলিকে মারতে যাব? আমি যদি আমার ফ্যামিলিকে মারতেই যেতাম তাহলে সেখানেই থাকতাম, এখানে আসতাম না। তাই আপনার আরো একটু বেশি এভিডেন্স নিয়ে কথা বলা উচিত। এদিকে আমরা আবার রুই ইয়াওকে দেখতে পাই, যার হাতে একটা লেটার ছিল। ল্যান্টন ফেস্টিভ্যালে আসার জন্য প্রিন্স ওকে আহ্বান করেছে, মানে ক্রাউন প্রিন্স বলেছে ল্যান্টন ফেস্টিভ্যালের দিন আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। এর মনে পড়ে আগের বার যখন ল্যান্টন ফেস্টিভ্যাল হয়েছিল তখন ইয়ানের উপর অনেক বড় একটা আঘাত এসেছিল, আর রুশির উপরেও। তাই এবার ও আর সেটা হতে দিবে না এবং ও রুশিকে আটকাবে। ইয়ান সেদিন রাত্রেবেলা আবারও ঘুমিয়ে ঘুমিয়ে ওদের আগের জন্মের সেই বিয়ের দিনকার স্মৃতিগুলো দেখতে থাকে। আগের জন্মে ওর নায়িকাকে বিয়ে করতে পারেনি। রুশি ওকে বলেছিল যে আজকেই আমাদের পথ দুই দিকে বেঁকে গেল, আর এটা দেখার সাথে সাথেই ওর ঘুম ভেঙে যায় এবং ও মনে মনে বলে আস্তে আস্তে স্মৃতিগুলো যেন আরো বেশি করে উজ্জ্বল হয়ে উঠছে। সেদিন রাত্রেবেলা ল্যান্টন ফেস্টিভ্যাল হওয়ার কথা ছিল। তো প্রিন্সেস ওই তখন ল্যান্টন ফেস্টিভ্যাল দেখার উদ্দেশ্যে বাহিরে বের হয়। তবে সে এখানে আসার আগে তার পরিচারিকা অর্থাৎ তার দাসীকে বলে এসেছে যেন আজকে রুশিকে বাড়ি থেকে বের হতে না দেওয়া হয়, কারণ আজকে এখানে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতে চলেছে। এখানে আসার পরে তার দেখা হয়ে যায় আবারও ইয়ানের সঙ্গে। যদিও ওই আর ইয়ানের সঙ্গে দেখা করতে চাইছিল না, কিন্তু তারপরেও ভাগ্য বারবার ওদের দুজনকে একসঙ্গে এনে দিচ্ছিল।
এবং বারবার ওদের দেখা হয়ে যাচ্ছিল। ইয়ান তখন ফুওয়াইকে বলে, দেখো ভাগ্য আবার আমাদের এক জায়গায় এনে দিল এবং আমাদের আবারও দেখা হয়ে গেল। কিন্তু ফুওয়াই তখন বলে, কিন্তু আমাদের দুজনের দুটো পথ দুই দিকে বেঁকে গিয়েছে, কখনো আমি আর আপনি এক হতে পারবো না। তবে আবারও আগের জন্মের কিছু স্মৃতি দেখানো হয়। ঠিক তখনই আমরা রাজপুত্রকে দেখি আর রুই ইয়াওকে দেখি। ওরা দুজনেও এই ল্যান্টার্ন ফেস্টিভ্যালে এসেছিল। তবে রাজপুত্র এখানে ফুওয়াইকে দেখে বেশ বিরক্তই হয়েছিল মনে হচ্ছিল, কারণ সে তার ভাইয়ের সঙ্গে এই রাজকন্যাকে বেশি একটা দেখতে পারছিল না। তার মনে হতো যে এই রাজকন্যার ভিতরে কিছু একটা ঝামেলা আছে। এরপরে ওরা দুজনে একটা দোকানের কাছে আসে, যেখানে অনেকগুলো সুগন্ধি স্যাশে ঝোলানো ছিল। তো একটা স্যাশে দেখে থমকে যায় রাজকুমারী, কারণ এর সাথে ওর আগের জন্মেরও সম্পর্ক ছিল। এরকম একটা স্যাশে ওকে ইয়ান উপহার দিয়েছিল একবার, আগের জন্মেও, যেটা নিয়ে ওর অনেক স্মৃতি ছিল। তো এবার এই স্যাশেটা যখন টাচ করে, ইয়ান বলে, এটা কি তোমার ভালো লেগেছে? এটাকে আমি তোমাকে কিনে দেব। কিন্তু ওই স্যাশেটা আর কিনতে চাইছিল না রাজকুমারী। রাজকুমারী বলে যে না, এটা আমার একটুও ভালো লাগেনি। এই জীবনে আসলে ও কোনো কিছুর সঙ্গে আর জড়িত থাকতে চাইছিল না, কিন্তু তারপরেও ওই স্যাশেটা কিনে নিয়ে যায় ইয়ান। আর ওর পিছু পিছু হাঁটতে থাকলে তখনই দেখা যায় ওই দোকানের যে মালিক ছিল সে এসে ওর উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। আসলে এরা ছিল ভাড়া করা অ্যাসাসিন এবং কেউ এদেরকে শুধুমাত্র রাজকুমারীকে মারার জন্যই পাঠিয়েছে। যাই হোক, এরপরে এখানে খুব দুর্দান্ত একটা ফাইট শুরু হয়ে যায়। একই জায়গায় রাজকুমারও ছিল। তো ক্রাউন প্রিন্স তখন রুই ইয়াওকে প্রোটেক্ট করতে শুরু করে। তো এরা দুই ভাই ফাইট করতে শুরু করে। আর প্রিন্সেসের কাছে সবসময় একটা ক্রস বো থাকতো, সেটা দিয়ে ও বেশ কিছু মানুষজনকে মারে। কিন্তু একটা বাচ্চা মেয়ের কাছে ওরা হেরে যাচ্ছিল। একটা বাচ্চা মেয়ে হঠাৎ কোথা থেকে এসে রাজকুমারীকে মারতে যায়। ওরা অনেক লোককে মারতে পারলেও ওই বাচ্চা মেয়েটিকে মারতে পারে না। বাচ্চা মেয়েটি যখন রাজকুমারকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই রুশি এখানে চলে আসে। রুশির কিন্তু বাড়িতে থাকার কথা ছিল, তবে ও কোথা থেকে চলে এলো তাকেও জানে না। তো রুশি এখানে আসার সাথে সাথেই ক্রাউন প্রিন্সকে বাঁচিয়ে নেয়। ওই বাচ্চা মেয়েটি ক্রাউন প্রিন্সকে মেরেই ফেলছিল, কিন্তু রুশি এসে বাঁচায়। ওই যখনই এই দৃশ্য দেখে তখনই ওর মনে পড়ে আগের জন্মে এখানে প্রিন্স ইয়ানকে রুশি বাঁচিয়েছিল আর বলেছিল, আপনার জন্য আমি আমার নিজের জীবনও দিয়ে দিতে পারি। আর এবার একই জায়গায় ও ক্রাউন প্রিন্সকে বাঁচালো আর ক্রাউন প্রিন্সকে এটা বলল, আপনি চাইলে আপনার জন্য আমি আমার নিজের জীবনও দিয়ে দিতে পারি। তো ঘটনা কিন্তু একই, শুধু মানুষটা আলাদা। এটা দেখার পরপরই প্রিন্সেসের কেমন একটা হতে থাকে এবং অজ্ঞান হয়ে যায়। আর ওদিকে কিন্তু রুশিও অজ্ঞান হয়ে গিয়েছিল। ওদের দুজনকে বাড়িতে নিয়ে আসা হয়। রুশি এখানে বেশ প্ল্যান করেই এসেছে মনে হচ্ছিল। এদিকে আমরা সে বাচ্চা মেয়েটিকে দেখতে পাই যে বেশ ইনজুর্ড হয়ে হেঁটে যাচ্ছিল। ঠিক তখনই একটা জায়গায় গিয়ে অজ্ঞান হয়ে যায় এবং ওর মাস্টার চলে আসে। মাস্টার ওর ভুল পরিবর্তন করে দেয়। এবার বাচ্চা মেয়েটি তার আগের রূপে ফিরে আসে। এই হলো ওদের মাস্টার, যার মুখটা আমাদের কখনোই দেখানো হয়নি। সে এসে এই মেয়েটিকে বলে, তুমি তোমার রূপ পরিবর্তন করে ওদেরকে মারতে পারলে না, তুমি এই মিশন ফেল করেছো। তবে এবারের মতো আমি তোমাকে বাঁচিয়ে রাখছি, পরবর্তী মিশন যেন ফেল না হয়। এদিকে ক্রাউন প্রিন্সকে দেখতে পায়। সে একটা লোককে ধরে নিয়েছিল এবং তাকে টর্চার করে জিজ্ঞেস করে, বলো কে তোমাদেরকে পাঠিয়েছিল? ওই লোকটি বলে, আমাদেরকে একজন একটা চিঠি দিয়েছিল এবং বলেছিল যে শুধুমাত্র আপনাকে মারতে, এবং ওই চিঠিটা আমার চুলের ভিতরে বাঁধা আছে। তো ক্রাউন প্রিন্স তখন বলে, কে সেই চিঠি পাঠিয়েছিল? ওই লোকটি তখন বলে, তা তো আমরা জানি, আমরা শুধু ওই চিঠিটাই পেয়েছিলাম। এরপরে ক্রাউন প্রিন্স ওই চিঠিটা পড়তে থাকে আর সেখানে লেখা ছিল, ক্রাউন প্রিন্সকে মেরে ফেলো। এদিকে ওই অজ্ঞান হয়েছিল আর ওকে নিজের রুমে নিয়ে এসেছিল ইয়ান। ইয়ান ওর অনেক টেক কেয়ার করতে লাগে আর আবারও পাস্টের কিছু স্মৃতি যাপন করতে থাকে। কিছুক্ষণ পরে ওয়ের জ্ঞান ফিরে আসে। ওই বলে, আমি এখানে কেন? এরপরে ও এখান থেকে চলে যেতে যখন যাচ্ছিল তখনই জ্ঞান বলে, এই শাসিতা আমি তোমার জন্য কিনেছি, কারণ এটা তোমার অনেক পছন্দ হয়েছিল। কিন্তু এটার দিকে তাকিয়ে ওটা আর নিতে চাইছিল না রাজকুমারী। রাজকুমারীকে জোর করে ওই শাসিটা দিয়ে দিয়েছিল প্রিন্স ইয়ান আর বলে, এটা যেহেতু তোমার পছন্দ হয়েছিল তাই এটা তুমি নিজের কাছে রেখে দাও। রাজকুমারী মনে মনে বলে, আমি আর তোমার জীবনের সঙ্গে জড়িত থাকতে চাইছিলাম না। ইভেন ও প্রিন্সকে এটাও বলে যে আমি যদি তোমার জীবনের সাথে জড়িয়ে যাই তাহলে তোমার অনেক বড় বিপদ হবে, আর আমি সেটা চাই না। তাই আমাদের দুজনের পথ দুই দিকে চলে গিয়েছে, তুমি আর আমার পিছু এভাবে এসো না। ঠিক তখনই এখানে প্রবেশ করে ক্রাউন প্রিন্স আর বলে, এখানে প্রিন্সেস ফুয়াই দেখছি এখনো ভালোভাবেই সজাগ অবস্থায় আছে। তো আপনার কাছে আমার একটা বিশেষ কথা জানার আছে, সেটা হলো আজকে ল্যান্টার্ন ফেস্টিভ্যালে যারা আমাদেরকে আক্রমণ করেছিল তারা তো আপনারই লোক ছিল, তাই নয় কি? এই কথা শুনে অবাক হয়ে যায় প্রিন্স ইয়ানার বলে,
তুমি ভাই কি বলছো এটা? সেই কারণেও তোমাকে মারার জন্য লোক ভাড়া করবে। এরপরে ওকে সেই লেটারটা দেখানো হয় আর বলা হয় এখানে যে সিগনেচারটা আছে, মানে যে স্ট্যাম্পটা আছে, সেটা তো প্রিন্সেসেরই স্ট্যাম্প, তো এটা তো আর যে কেউ পেতে পারে না। রাজকুমার তখন বলে এটা দেখে মনে হচ্ছে যে আপনি আমাকে মারতে চেয়েছিলেন। তখন ফু ওই বলে আমি যদি সত্যি আপনাকে মারতে চাইবো এবং আপনি যদি ওটা ভেবে থাকেন তাহলে এতক্ষণে আমাকে তো অ্যারেস্ট করেই ফেলতেন। যেহেতু আপনি অ্যারেস্ট করেননি তার মানে আপনি জানেন যে এইসব লোকজন আমি ভাড়া করিনি। ক্রাউন প্রিন্স তখন বলে আমি আপনাকে অবিশ্বাস করছি না, তবে আপনি এটা ভাববেন না যে আমি আপনাকে পুরোপুরি বিশ্বাসও করছি, ঠিক আছে? এরপরে ক্রাউন প্রিন্স এবং প্রিন্স ইয়ানকে তাদের বাবা ডেকে পাঠায়। আর এখানে রাজা তাদেরকে বলে যে আমি ক্রাউন প্রিন্সের সঙ্গে চিন্তা করেছি ফুয়ের বিয়ে দেব, যেহেতু রাজা তার বিয়ের জন্য এখানে পাঠিয়েছে। তবে রাজা ঠিক করেনি যে কার সঙ্গে তার বিয়ে হবে, আমি ঠিক করেছি ক্রাউন প্রিন্সের সঙ্গেই তার বিয়ে দেব। কিন্তু ইয়ান এখানে না বলে ওঠে আর বলে ফুয়ে আসলে একজন ফরেন প্রিন্সেস আর আমি চাই না আমার ভাইয়ের সঙ্গে তার বিয়ে হোক। আসলে তার প্রতি আমার ফিলিংস আছে। প্লিজ মহারাজ আপনি আরো একবার একটু ভেবে দেখুন। কিন্তু রাজা যখন বিয়ে ঠিক করে রেখেছে তখন সে তো আর কারো কথা শুনবে না। রাজা খুবই রেগে যায় তার ছোট ছেলের উপর আর বলে তুমি তো দিন দিন অপদার্থ হচ্ছ। আমি রাজা, যেখানে আমি নিজে একটা বিয়ে ঠিক করেছি সেখানে তোমার কথা বলার সাহস কি করে হয়? এই ওকে এখান থেকে নিয়ে যাও আর ওকে গিয়ে 20 বার আঘাত করো, এরকম একটা হুকুম রাজা দিয়ে দেয়। এবার খুব রেগে গিয়েছিল প্রিন্স ইয়ানার বলে ঠিক আছে আমি তো কোনো অন্যায় করিনি, তাই মার আমি খাবো কিন্তু কোনো ভুল স্বীকার করব না। এরপরে ও বাহিরে চলে আসে আর ওকে বড় বড় কাঠের খণ্ড দিয়ে আঘাত করতে লাগে। এখানে দুই পাশ থেকে দুইজন ওকে ভীষণ জোরে জোরে আঘাত করছিল। তারপরে ও একটাই কথা বলছিল যে আমি কোনো ভুল করিনি। এদিকে আমরা আবার দেখতে পাই প্রিন্সেস ফু ওইকে, তাকেও রাজা ডেকে পাঠিয়েছিল তার মতামত নেওয়ার জন্য। তো প্রিন্সেস ফু ওই যখন রাজার সঙ্গে দেখা করতে যাচ্ছিল ঠিক সেই পথেই এতক্ষণ মার খেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল প্রিন্স ইয়ান। তো এই পথ দিয়ে যখন ফু ওই যাচ্ছিল তখন ওর খুব খারাপ লাগে ইয়ানকে দেখে। ওই ইয়ানের কাছে এসে একটুখানি দাঁড়ায়। ইয়ান ওর দিকে তাকিয়ে বলে আমি চাই না তুমি এই বিয়েতে রাজি হও, তুমি কি সত্যি এই বিয়েটা করবে? কিন্তু প্রিন্সেস ওকে কোনো কিছু না বলেই বলে আমাকে এখন ভিতরে যেতে হবে। এটা বলে রাজার সঙ্গে দেখা করতে আসে। রাজা বলে যে প্রিন্সেস ফুওই আপনার কি এই বিয়েতে মতামত আছে? তখন প্রিন্সেস ফুওই বলে অবশ্যই আমার মতামত আছে, এই বিয়েটা আমি করতে চাই, কিন্তু আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে আর তা হলো আমি চাই আপনি এমন কিছু লোকজন আমার সঙ্গে দিন যাতে একবার আমি আমার দেশের বাড়ি থেকে ঘুরে আসতে পারি। আমি একা গেলে তো সেখানে অনেক বিপদ হবে, সেজন্য আমি চাই অন্তত আপনার লোকেরা আমার সাথে থাকলে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, যেহেতু আমার পুরো পরিবারকেই ওরা মেরে ফেলেছে। এর জন্য রাজা বলে ঠিক আছে এটা কোনো ব্যাপারই না। এর জন্য রাজা নিজের একটা টোকেন দিয়ে দেয় প্রিন্সেস ফুয়ের কাছে আর বলে এটা তোমার হাতে থাকলে কেউ তোমার কোনো ক্ষতিই করতে পারবে না। আর এটাই তো চাইছিল প্রিন্সেস ফুই, আসলে রাজার এই টোকেনটাই সে ব্যবহার করতে চাইছিল। এরপরে বিয়েতে রাজি হয়ে ও বাহিরে বের হয়ে আসে। তখনও পর্যন্ত এখানে ঠাই বসেছিল ইয়ান, কারণ ইয়ান এখনো পর্যন্ত ওর বাবাকে এই কথাটাই জানাতে চায় যে ও বিয়ে করতে চায় প্রিন্সেস ফুইকে। এরপরে প্রিন্সেস ফুই বাহিরে আসে আর বলে শুধু শুধু তুমি নিজেকে কেন কষ্ট দিচ্ছ? আমি তো তোমাকে বলেই দিয়েছি তোমার আর আমার ভিতরে কোনো সম্পর্ক নেই, তাছাড়া আমাদের দুজনের পথ দুই দিকে, তাই তুমি তোমার জীবন সুন্দর করে পালন করো, কিন্তু আমার পথে বাধা হয়ে দাঁড়িও না। আর আমিও তোমার জীবনের সঙ্গে জড়িয়ে যেতে চাই না। আমি এই বিয়েতে রাজি হয়েছি, তাই শুধু শুধু আমার কথা ভেবে তুমি কোনো রকমের কষ্ট পেও না, কারণ তোমার আর আমার ভিতরে সম্পর্ক কখনো পসিবলই নয়। এই কথা শোনার পরে খুবই কষ্ট লাগে প্রিন্স ইয়ানের আর বলে আমি কি এমন করেছি যে তুমি আমাকে ভালোই বাসতে পারবে না? আমাদের ভিতরে যা কিছু স্মৃতি তা সব কি এখন মিথ্যা হয়ে গিয়েছে? তুমি শুধু একবার বলে এই বিয়েটা তুমি করতে চাও না, আর বাদ বাকি সবকিছু আমি দেখব। প্রিন্সেস ফুয়াই বলে আমি রাজাকে অলরেডি কথাই দিয়েছি যে আমি প্রিন্সের সঙ্গে বিয়ে করব, আর 3 দিনের ভিতরেই আমাদের বিয়ে হবে, তাই তুমি আমাকে ভুলে যাও। এটা বলে প্রিন্সেস ফুয়াই ওখান থেকে চলে আসে আর প্রিন্স ইয়ান বারবার ওকে ফুয়াই বলে ডাকতে থাকে আর কান্নায় ওখানে লুটিয়ে পড়ে। পরের দৃশ্যে দেখে ক্রাউন প্রিন্স জাও ফ্যামিলিতে আসে আর এখানে মিস্টার জাও ক্রাউন প্রিন্সের হাতে একটা লেটার তুলে দিয়ে বলে আমার বড় মেয়ে রুইয়াও বাড়ি ছেড়ে চলে গিয়েছে। যাওয়ার আগে সে এই লেটারটা আপনার উদ্দেশ্যে লিখে রেখে গিয়েছে। ওখানে রুইয়াও লিখেছিল আমার মা মারা গিয়েছে, জীবন আমার আর ভালো লাগছে না, এই জন্য আমি কিছু মেডিসিন প্র্যাকটিস করার জন্য আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। আমি মাউন্টেনে যাচ্ছি, ওখানেই আমার বাকি জীবনটা কাটাবার সিদ্ধান্ত নিয়েছি। আপনার সঙ্গে যে সময়টা আমার কেটেছে সেটা অনেক সুন্দর ছিল। আমি চাই আপনি আপনার মতো করে জীবনযাপন করুন আর আপনি প্রিন্সেস ফু ওইকে বিয়ে করে সুখী হন। প্রিন্সেস ফু এর মন আজকে ভীষণই খারাপ ছিল, কারণ সে জীবনের অনেক কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছে। আর এদিকে প্রিন্স ইয়ানের মনও খারাপ ছিল, শরীরটাও খারাপ ছিল, কারণ বেচারা মারধরও খেয়েছে। সবার ছিল মন খারাপ আর তার ছিল শরীর সহ খারাপ। এদিকে ক্রাউন প্রিন্সের মনটাও খুবই খারাপ ছিল। অন্যদিকে আমরা রুশিকে দেখতে পাই।
তার অন্তরের ভিতরে জ্বলছিল অনেক আগুন। যে জিনিস সে সবসময় চেয়ে এসেছে সেগুলো সে কখনোই পায়নি, আর যেসব জিনিসগুলো প্রিন্সেস চাইতো না সেগুলো সে না চাইতেই পেয়ে গিয়েছে। তাই তার খুবই রাগ হচ্ছিল প্রিন্সেসের এই বিয়েতে, কারণ এই বিয়েটা তাদের বাড়ি থেকেই হবে। এদিকে আমরা রুশির বাবাকে দেখি, রুশির বাবা এসে রুশিকে বলছিল, আমার একমাত্র আপন বলতে রুশি এখন কেবল তুমিই আছো। তোমার বড় মা আগেই মরে গিয়েছে। আমি এতদিন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, তোমার মায়ের সঙ্গেও খারাপ ব্যবহার করেছিলাম। আমার বড় মেয়েটাও অনেক দূরে চলে গিয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সমস্ত কিছু বা যা কিছু আছে তার সমস্তই আমি তোমাকে দিয়ে দিব। তারপর তোমাকে সুন্দর একটা জায়গায় দেখে বিয়েও দিব। তাহলে তুমি সারা জীবন অনেক ভালো থাকবে। তোমার বাবার সাপোর্ট সবসময় তোমার কাছে আছে। এইগুলো শুনে রুশির মনটা খুশি হয়ে যায়। রুশিকে কেউ কখনো পাত্তা দেয়নি। রুশি যখন বাবার মুখ থেকে এরকম সুন্দর কথা শুনে তখন ওর চোখটা আসলেই জল জল করে ওঠে। ওর বাবাকে বলে, সত্যি তুমি যেগুলো বলছো সেগুলোই করবে? তোমাকে অনেক ধন্যবাদ বাবা, কারণ ও আসলে এই সম্মানটুকু সবসময় পেতে চেয়েছিল। এদিকে ক্রাউন প্রিন্সের কাছে একজন আসে আর তাকে একটা লেটার দিয়ে যায়। এই লেটারে লেখা ছিল যে ফু ওই আসল প্রিন্সেস নয়, বরং সে অন্য কেউ, এবং একটা ছবিও দিয়ে গিয়েছিল ক্রাউন প্রিন্সের কাছে। ওই ছবিটা ছিল আসল প্রিন্সেসের। এদিকে ফু ওইকে দেখতে পায়। ফু ওই সিদ্ধান্ত নিয়েছে সে একবার প্রিন্স ইয়ানের সঙ্গে দেখা করতে আসবে, কারণ এরপর থেকে হয়তো প্রিন্স ইয়ানের সঙ্গে ওর আর কখনোই দেখা হবে না। এর জন্য ও খুব চুপি চুপি প্রিন্স ইয়ানের সঙ্গে দেখা করতে আসে। ইয়ান তখন ঘুমিয়েছিল। ও এসে প্রিন্স ইয়ানকে বলে, হয়তো তোমার সঙ্গে আমার আর কখনোই দেখা হবে না। আমাদের ভিতরে যা কিছু হয়েছে তার সমস্তই স্মৃতি হয়ে থাকবে। সেই স্মৃতিগুলো তোমাকে অনেক যন্ত্রণা দিবে, আমাকেও যন্ত্রণা দিবে, কারণ এই জীবনে একমাত্র আমি শুধু তোমাকেই ভালোবেসেছি। তবে তুমি আমার স্মৃতিগুলো ভুলে যেও। বারবার আমি তোমাকে কষ্ট দিয়েছি। আমি তোমার পাশে থাকলে তুমি কখনোই ভালো থাকতে পারবে না। তাই তোমাকে বাঁচানোর জন্যই আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। আজকেই আমাদের শেষ দেখা। শেষবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দিও। এটা বলে ও ওখান থেকে চলে আসে। ঠিক তখনই প্রিন্সের ঘুম ভেঙে যায় আর প্রিন্স দেখতে পায় এখানে ক্রাউন প্রিন্স বসে আছে। আর ক্রাউন প্রিন্স ওকে বলছে, তুমি কেন ওই মেয়েটার জন্য এখনো কষ্ট পাচ্ছ? তুমি হয়তো তাকে অনেক বেশি ভালোবাসো, কিন্তু সে কি তোমাকে ভালোবাসে? তুমি ফু ওয়াইকে ভুলে যাও। 3 দিন পরে তার সঙ্গে আমার বিয়ে। তাই যদি তোমার শরীর সুস্থ হয়ে ওঠে, তুমি যদি আরোগ্য লাভ করো, তাহলে তুমি 3 দিন পরে আমাদের বিয়েতে এসো। শুধু শুধু তাকে নিয়ে মন খারাপ করো না, কারণ এটা তোমাকে আরো বেশি কষ্টই দিবে, কিন্তু কোনো সুফল বয়ে আনবে না। কথাটা মনে রেখো। এটা বলে ক্রাউন প্রিন্স চলে আসে। এদিকে আমরা সেই অন্ধকার গুহার লোকজনদের দেখতে পাই। সেই বাচ্চা মেয়েটিকেও দেখতে পাই, যেটা তার আসল পরিচয় এখন। এই এসে বলে, আপনি যে ছবিটা ক্রাউন প্রিন্সের কাছ অব্দি পৌঁছাতে বলেছিলেন সেটা পৌঁছে দিয়েছি, তবে আমরা এখনো জানি না আসল প্রিন্সেস কোথায় আছে। এদিকে ফু ওই রুশিকে ডেকে পাঠিয়েছিল। রুশি তখন বলে, সে কেন আমাকে আবার ডেকে পাঠিয়েছে। যাই হোক, রুশি এবার দেখা করতে আসে ফু এর সঙ্গে। এসে বলে, তোমার তো আজকে বিয়ে, তুমি তো সবকিছু পেয়েই যাচ্ছ, আমাকে আবার এখানে কেন ডেকে পাঠিয়েছো? ফু ওই তখন বলে, আমি তোমার জন্য বিয়াঞ্জু শহরে একটা বাড়ি কিনেছি। তোমার কি ওই জায়গাটা পছন্দ? বলো তো বাড়িটা কিভাবে সাজাবো? ঠিক তখনই দেখা যায় যে রুশির মাথা ঘুরতে শুরু করে দিয়েছে, কারণ এখানে ফু ওই আগে থেকেই একটা সুগন্ধি ব্যবহার করেছিল যেটা খুবই স্ট্রং ছিল। কিছুক্ষণের ভিতরেই অজ্ঞান হয়ে যায়, রুশিয়ার নিচে পড়ে যায় আর ওকে নিয়ে পালিয়ে যায় ফু ওই। এরপরে ফু ওয়ের যে দাসী, সেই মেয়েটি এসে সব জায়গায় খুঁজে, কোথাও ফু ওইকে খুঁজে পায় না। এরপরে ও সোজা চলে যায় রুশির বাবার কাছে আর বলে, প্রিন্সেস ফু ওইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই সাথে রুশিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, মনে হয় তারা কোথাও পালিয়েছে। এখন তো মাথায় আকাশ ভেঙে পড়ে রুশির বাবার আর বলে, আজকে ওর ক্রাউন প্রিন্সের সঙ্গে বিয়ে, আমরা কি জবাব দেব? এক্ষুনি ওদেরকে খুঁজে বের করো। এদিকে আমরা রুশিকে দেখি। রুশি যখন ক্যারেজের ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিল, কিছুক্ষণ পরে ক্যারেজ থামার পরে ওর ঘুম ভেঙে যায় এবং এখানে বাহিরে দাঁড়িয়েছিল প্রিন্সেস ফু ওই। রুশি বলে, এটা আমরা কোথায় এসেছি? প্রিন্সেস ফু ওই বলে, আমরা আমাদের দেশ ছেড়ে চলে এসেছি। ইয়নরই ছেড়ে এখন আমরা বিয়াঞ্জু শহরে যাব। শুধু এই নদীটা পার হওয়ার অপেক্ষা। তুমি চিন্তা করো না, এখন থেকে আমরা নিজেদের মতো করে বাঁচবো। এই কথা শুনে রাগ হয়ে যায় রুশির আর বলে, কে তোমাকে আমার হয়ে সিদ্ধান্ত নিতে বলেছে? ওই তখন বলে, তোমার আর আমার জীবন তো একই, তুমিও যা আমিও তাই, আর আমরা খুবই কাছের মানুষ। আমি চাই তুমি ভালো থাকো। কিন্তু তখন রুশিয়ার পিছনে দাঁড়িয়ে ওর চুলের কাটা খোলে আর বলে, তুমি আমার হয়ে সিদ্ধান্ত নিতে পারো না। তুমি যেন কি চাও? আমরা অন্য একটা শহরে গিয়ে সুন্দর জীবনযাপন করব, সেটা হয়তো তুমি চাইতে পারো, কিন্তু আমি না। এটা বলে ওর চুলের কাঁটাটা দিয়ে ও প্রিন্সেস ফু ওয়াইকে আঘাত করে আর বলে,
তুমি হয়তো আজকে পালাবে বিয়ে থেকে, কিন্তু আমি না। এভাবে রুশি নিজের অজান্তেই ওরই কিন্তু আরেকটা সেলফকে আজকে মেরেই ফেলে দিতে যাচ্ছে। হুই তো খুবই অবাক হয়ে যায়, কারণ রুশি ওকে এভাবে হার্ট করবে ও ভাবতেই পারেনি। রুশি ওকে বলে, আমার যেটা মন চায় আমি সেটা করব, আমি কোথায় থাকবো কি না থাকবো তার সিদ্ধান্ত নেওয়ার তুমি কে? এখন থেকে তুমি আমার পথে এসে আর দাঁড়াবে না। এটা বলে ওকে অনেক বেশি স্ট্যাপ করে দিলে ও অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরে রুশি যখন ওর শ্বাস প্রশ্বাস চেক করছিল, দেখে যে ফুয়াই অলরেডি মারা গিয়েছে এবং তার কোনো শ্বাস প্রশ্বাস চলছিল না। রুশি এবার খুব ভয় পেয়ে যায়, ও কি তাহলে মারা গেল? কিন্তু ও মরে গেলেও ওর কিছু যায় আসে না। তাই ও ওখান থেকে ক্যারেজটা নিয়ে সোজা বাড়িতে চলে আসে, আর এখন ও ফুয়াই অর্থাৎ প্রিন্সের সেজে হাজির হয়। এদিকে কিন্তু ফুয়ের জ্ঞান ফিরে এসেছিল এবং ওর মনে পড়ে যে গত রাত্রে রুশি ওর সঙ্গে ঠিক কি করেছে। এদিকে রুশি যে এখন প্রিন্সেস মানে রাজকুমারী সেজে আছে, ও এবার রাজকুমারী সেজে বিয়ে করার চেষ্টা করছে ক্রাউন প্রিন্সকে। ওদিকে ফুয়াই এই বিয়েটা কোনো রকমই হতে দিতে চাইছিল না, এজন্য ও চিন্তা করছিল যত দ্রুত সম্ভব বিয়েটা হবার আগে যেন ও ফিরে আসতে পারে। অন্যদিকে আমরা ইয়ানকে দেখতে পাই। ইয়ানের মনের ভিতরে তখন অনেক ঝড় চলছিল। ও ফুয়াইকে অনেক ভালোবাসে, কিন্তু ফুয়াইয়ের আজকে ওর ভাইয়ের সঙ্গে বিয়ে হয়ে যাবে এই কথাটা ও একদম মানতে পারছে না। তো যখন ফুয়াইয়ের বিয়ে হওয়ার কথা ছিল, এখানে তো আসলে রুশিই ছিল। ফুয়াই তো অলরেডি এখনো ওই সেই নদীর পাড়েই দাঁড়িয়ে আছে। রুশি বউ সেজে হাজির হয়েছে, যেহেতু দুজনের চেহারা একই, কেউ বুঝতেও পারছে না কে বউ সেজেছে। তো এদিকে রুশি যখন বউ সেজে যাচ্ছিল, তখন ইয়ান এখানে আসে, কারণ ও তো মনে করেছে যে ফুয়াই হয়তো তার ভাইকে আজকে বিয়ে করতে যাচ্ছে। ওই এসে রুশিকে আটকানোর চেষ্টা করলে রুশি ওকে ঠাস করে একটা চড় দিয়ে বলে, আমি একজন রাজকুমারী, কিভাবে তুমি আমার বিয়ে আটকাতে পারো? তোমার তো সাহস কম নয়, আমাদের ভিতরে কোনো রকমের কোনো সম্পর্ক ছিল না। এই কথা শোনার পরে ইয়ান খুব ভালো করে বুঝতে পারে যে এটা আসলে ফুয়াই ছিল না, ওটা মেইনলি ছিল রুশি। যাই হোক, এরপরে ওদের বিয়েটা হয়ে যায় এবং ক্রাউন প্রিন্সের মেনশনেও চলে এসেছিল রুশি। ক্রাউন প্রিন্সও কিন্তু জানতো না যে তার বউ অলরেডি বদল হয়ে গিয়েছে। ওদিকে ফুয়াই ফিরে এসেছিল এবং ও অজ্ঞান হয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ইয়ানোকে ধরে ফেলে আর বলে, আমি ঠিক জানতাম যে ওই বিয়েটা ফুয়াই করছিল না, ওটা আসলে রুশি করছিল। এরপরে ওকে পাজাগোলা করে নিয়ে ওখান থেকে চলে আসে। এসে নিজের সেক্রেটারিকে বলে, যেভাবেই হোক তুমি এটা খোঁজার চেষ্টা করো যে ওই রুশি আসলে কি করতে চাইছে, আর এক্ষুনি এখন একটা ডক্টর ডেকে আনো যে চিকিৎসা করতে পারবে ফুয়ের। তো ডক্টর আসে আর বলে, আপনি যার চিকিৎসা করাতে চেয়েছেন এই মেয়েটি আসলে জিন্দা লাশ হয়ে বেঁচে আছে, মানে সে না মৃত আবার না জীবিত। তো এটা আবার কিভাবে হতে পারে? ইয়ান অবাক হয়ে যায় আর বলে, আপনি কি পাগল ছাগলের মতো বকছেন? যেভাবেই হোক ওকে সুস্থ করে দিন। তো রুশি তখন ফুয়াই তখন উঠে দাঁড়ায় আর ইয়ানকে বলে, ওই লোক ঠিকই বলেছে, আসলে যখন থেকে আমার পুনর্জন্ম হয়েছে তখন থেকেই আমি না মৃত না জীবিত, আর এটা অনেক আগে থেকেই আমি জানি। এই পৃথিবীতে আলাদা করে আমার কোনো পরিচয় নেই। আমি ফিউচার থেকে এসেছি 3 বছর পিছনে, এবং যখনই আমি এখানে এসেছি তখন থেকেই দেখেছি আমার কোনো শ্বাস প্রশ্বাস চলছে না। তার মানে হলো ও অনেকটা জিন্দা লাশ হয়ে বেঁচে আছে। এজন্য রুশি যখন ওকে স্ট্যাব করেছিল ও মারা যায়নি, কারণ এমনিতেই তো ও না জীবিত না মৃত, তাহলে ও মারা যাবে কিভাবে? ইয়ানের তো সবকিছু এলোমেলো লাগতে শুরু করে। ফুয়াই তখন বলে, আমার মাকে যখন ওরা মারছিল তখন আমি জানতাম গত জন্মে আমি আমার বোনকে ঠকিয়ে বিয়ে করেছিলাম তোমার ভাইকে, সেই সবের প্রায়শ্চিত্ত মনে হয় আমাকে এই জীবনে করতে হচ্ছে। এই কথা শুনে ইয়ান বলে, তুমি জিন্দা লাশ হও আর যেই হও, আমি সবসময় তোমার পাশেই আছি, আর আমি সবসময় তোমার পাশেই থাকবো। এভাবে আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমার সাথে থাকতে আমার কোনো আপত্তি নেই। ফুয়াই বলে, কিন্তু আমার সাথে থাকলে তুমি অনেক বেশি বিপদে থাকবে, সবসময় বিপদ তোমাকে তাড়া করে বেড়াবে। ইয়ান তখন বলে, তোমাকে যদি প্রোটেক্ট করতে না পারি তাহলে আর কোনো বিপদ আমার কাছে কিছুই মনে হবে না। এদিকে ক্রাউন প্রিন্সকে দেখতে পাই যে বিয়ে করে রুশিকে রুমে রেখেই চলে যাচ্ছিল। রুশি তখন রেগে বলে ওকে এখানে থাকতে, কিন্তু ক্রাউন প্রিন্স তবুও ওকে রেখেই চলে যায়। এদিকে ইয়ানকে দেখতে পাই। ইয়ান মনে মনে চিন্তা করছিল যেভাবেই হোক ফুয়াইকে সুস্থ করে তুলতে হবে, কিন্তু ওকে সুস্থ করে তুলতে হলে ওকে আবারও পুনরায় সেই ডক্টরের কাছে যেতে হবে যে ডক্টর মূলত ওকে দেখার জন্য এখানে এসেছিল। তো ওই লোকটা একটু তান্ত্রিক টাইপের আর কি। ওর কাছে ইয়ান আসে আর বলে, যেভাবেই হোক আপনি আমার ভালোবাসার মানুষটিকে সুস্থ করে দিন। তখন ওই লোকটি বলে, ওকে সুস্থ করা যাবে যদি তুমি তোমার নিজের জীবন ওর সঙ্গে জুড়ে দাও, মানে তুমি যদি তোমার লাইফ স্প্যান ওর সঙ্গে শেয়ার করো তাহলে দুজনেই একসঙ্গে বাঁচতে পারবে। তবে মনে রেখো, যেমন একসাথে বাঁচবে ঠিক তেমন একসাথে মরেও যাবে। ইয়ান এইসব কথা শুনে বলে, ঠিক আছে, যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ ওকে আমি বাঁচানোর চেষ্টা করব। এদিকে আমরা রুশিকে দেখতে পাই। রুশি এসেছিল ক্রাউন প্রিন্সের রুমে। ক্রাউন প্রিন্স কোনো কিছু করার চেষ্টা করছে কিনা তার আড়ালে সেটা দেখতে। ক্রাউন প্রিন্সের কিসের এত দেমাগ সেটা দেখতেই ও এসেছিল এখানে। এসেও একটা ফটো পেয়ে যায়
এবং এখানেও একটা টোকেনও দেখতে পেয়েছিল। কিন্তু তখনই রুমের ভিতরে কেউ একজন প্রবেশ করে, তাই ও আড়ালে লুকিয়ে যায়। এখানে মূলত একজন আততায়ী প্রবেশ করেছিল যে ক্রাউন প্রিন্সকে মারতে চেয়েছিল, কিন্তু ক্রাউন প্রিন্স ওই লোকটিকেই ওখানে মেরে ফেলে এবং তাকে গ্রেপ্তার করা হয়। মূলত লোকটি ওখানে নিজে নিজেই বিষ পান করে আত্মহত্যা করে। লোকটি কোনো রকমের কোনো কিছু রিভিল করে না যে ওকে কে পাঠিয়েছে। ক্রাউন প্রিন্স তখনও বুঝতে পারে না যে আসলে শত্রুটাকে। ক্রাউন প্রিন্স ভেবেছিল যে হয়তোবা তার বউ মানে ফুয়াই তাকে মারতে চায়, কিন্তু ক্রাউন প্রিন্স তো জানে না সে যাকে বিয়ে করেছে সে আসলে রুশি। এদিকে আমরা ফুয়াইকে দেখতে পাই। ফুয়াই সবসময় অনেক টেক কেয়ার করছিল ইয়ান, কারণ এখন ওর মেইন প্রায়োরিটি হলো যেভাবেই হোক ফুয়াইকে বাঁচিয়ে রাখা। ফুয়াই ওকে জিজ্ঞেস করে তুমি আমাকে কিভাবে বাঁচালে, কিন্তু ইয়ান ওকে কোনো কথার উত্তর দেয় না। ফুয়াই বুঝতে পারে যে ওর হাতে বেশি সময় নেই, হয়তোবা খুব দ্রুত মরেও যেতে পারে, কিন্তু ইয়ান ওকে আশ্বস্ত করে আর বলে ডক্টর বলেছে তুমি এখন সহি সালামতেই বাঁচতে পারবে, তাই এসব নিয়ে কোনো চিন্তা করো না, বাদ বাকি সমস্ত কিছু আমি দেখছি। এদিকে আমরা আবারও রুশিকে দেখতে পাই। সে এসেছিল ক্রাউন প্রিন্সের রুমে আবারও, এবং সে কিছু একটা খুঁজছিল। তখনই আমরা দেখতে পাই ক্রাউন প্রিন্সের কাছে একজন গার্ড একটা লেটার নিয়ে এসেছিল, আর ওই লেটারটা বাহিরে থেকে একজন দাসী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এই দাসীটি মূলত ওই যে সিক্রেট এজেন্টের আন্ডারে কাজ করে। আসলে ওই চিঠিতে লেখা হয়েছিল আসল যে প্রিন্সেস মানে দাচিং এর যে প্রিন্সেস তাকে পাওয়া গিয়েছে, আর তাকে নাকি পেয়েছে ইয়ানের সেক্রেটারিরা। তো এখন ওই সিক্রেট এজেন্টরা এই আসল প্রিন্সেসকে ধরে নিয়ে যাবার জন্য আসে, কিন্তু ইয়ানের সেক্রেটারি কোনোভাবেই ওদের কাছে মাথা নত করে না। ঠিক সেই সময় আমরা ক্রাউন প্রিন্সকে দেখতে পাই। ক্রাউন প্রিন্সের কাছে যে লেটারটা লেখা হয়েছিল তাতে এই কথাই লেখা ছিল যে আপনার ভাই ইয়ান আসল প্রিন্সেসকে পেয়ে গিয়েছে। যাই হোক, এখন ওই প্রিন্সেসকে নিয়ে যাবার জন্য ক্রাউন প্রিন্স আসলে ইয়ান বলে আমি আগেই তাকে খুঁজে বের করেছি এবং আমার লোক আগেই তাকে ট্রেস করে ধরেছে, তাই আমি তাকে কোনোভাবে আপনার হাতে হস্তান্তর করতে পারবো না। এদিকে আমরা ফুয়াইকে দেখতে পাই। ফুয়ের মা ওর হাতে যে একটা টোকেন দিয়ে গিয়েছিল, ওর সেই টোকেনটা দেখে বেশ পরিচিত মনে হচ্ছিল। ওর মনে হচ্ছিল এই টোকেনের ভিতরে যে চিত্রটা আছে এটা সে আগেও কোথাও একটা দেখেছে, এজন্য সে নিজের চিত্রটা এঁকে ফেলে, আর ওই স্পষ্টভাবে শিওর হয়ে যায় এটা ওর বাবার কাছে কোথাও একটা দেখেছিল। যাই হোক, এরপরে ওরা ওই প্রিন্সেসের সঙ্গে মানে আসল প্রিন্সেসের সঙ্গে দেখা করতে আসে। আসল প্রিন্সেসের কাছে ফুয়াই শোনে যে কেন সে পালিয়ে বেড়াচ্ছে আর তাকেই বা প্রিন্সেস সাজিয়েছে। আসল প্রিন্সেস তখন বলে সে শুধু ফ্রিডম চেয়েছে, কোনো রকমের রাজনৈতিক কোনো কিছুতে আবদ্ধ হতে চায়নি বলেই সে মূলত পালিয়ে বেড়াচ্ছিল। এদিকে ইয়ান আজকে ফুয়ের কাছে একটা তলোয়ার দিয়ে বলে এটা তোমাকে প্রোটেক্ট করবে, আমার মনে হয় গত জন্মেও এটা আমি তোমাকে শিখিয়েছিলাম, তাই এই জন্মে আবারও শিখালাম, এটা সবসময় তুমি নিজের কাছে রেখে দেবে যাতে নিজেকে অন্তত প্রোটেক্ট করতে পারো। এদিকে আমরা আবার ক্রাউন প্রিন্সকে দেখতে পাই। ক্রাউন প্রিন্সের হাতে একটা টোকেন ছিল যেটা একটা ব্ল্যাক মার্কেটের টোকেন, তবে এটা ক্রাউন প্রিন্সের হাতে কি করছে জানি না, এবং তার হাতে একটা চিঠিও ছিল। যাই হোক, এদিকে আমরা আবার দেখতে পাই রুশির বাবাকে। তো রুশির বাবার সামনে এসে ফুয়াই হাজির হয় এবং ও রুশি সেজে এসেছিল। যেহেতু এখন রুশি ফুয়াই সেজে আছে তাই ওকেই এখন রুশি সাজতে হয়েছে। ওই এসে রুশির বাবাকে বাবা বলে ডাকে। রুশির বাবার একটু মনে মনে সন্দেহ হয় যে এটা আসলে প্রিন্সেস ফুয়াই নয় তো, যেহেতু তাদের একই চেহারা, তাই সে রুশিকে ডেকে পাঠায় এবং একজন দাসী এসে জানায় আপনার বাবা আপনাকে দেখা করতে বলেছে, সব থেকে বড় কথা যে রুশি নাকি ফিরে এসেছে। এবার রুশি তো আসলে ওকে মেরে এসেছিল, তাহলে ফুয়াই কিভাবে বাঁচতে পারে? এজন্য ও সোজা ফুয়ের কাছে যায়, ওকে গিয়ে জিজ্ঞেস করে যে তুমি এখনো কিভাবে বেঁচে আছো। ফুয়াই তখন বলে আমি আসলে ফিউচার থেকে এসেছি, আমি 3 বছর পিছনে চলে এসেছি, আমি তোমার ফিউচার সেলফ, আমি তোমাকে সতর্ক করতে এসেছি। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি এক্ষুনি গিয়ে জব ফ্যামিলিতে যাও, তোমার বাবা যে কত টাকা পয়সা লুকিয়ে রেখেছে তার বাড়ির গ্রাউন্ডে তা তুমি দেখলেই বুঝতে পারবে। কিন্তু এইসব কোনো কথাই রুশি বিশ্বাস করে না, কারণ সে স্পষ্টভাবে ফুয়াইকে মেরেছিল, কিন্তু ফুয়াই কিভাবে বেঁচে গেল এটা আবার রুশির মনে কিছুটা দাগ কাটছিল। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই যে রুশির বাবা ফুয়াইকে ডেকে পাঠায় যে এখন রুশি সেজে বেড়াচ্ছে। তোর বাবা ফুয়াইকে জিজ্ঞেস করে রুশি তোমাকে তো আমি বলেছিলাম আমার বাড়ির বড় মেয়ের সমস্ত দায়িত্ব দিব, তোমার নাম উজ্জ্বল করব, কিন্তু এখন কেন জানি আমার মনে হচ্ছে তুমি বেশ পাল্টে গিয়েছো, তুমি তো ওই নামটা নেওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিলে, তাহলে এখন এত পাল্টে কেন গিয়েছো? তখন ফুয়াই তো বুদ্ধিমতী, ও বলে বাবা আমি যেহেতু আমার মায়ের মৃত্যুর পর বেশ শোকাগ্রস্ত ছিলাম, তো আমার এখন মনে হয়েছে আমার ম্যাচিউর হওয়ার সময় এসেছে, সেজন্য আমি চুপচাপ হয়ে গিয়েছি। কিন্তু রুশির বাবা তো বুদ্ধিমান, সে বোঝা যায় রুশির সেজে যে তার মেয়ের অভিনয় করে বেড়াচ্ছে সে আসলে ফুয়াই, তাই তাকে সাবধান থাকতে হবে। এদিকে আসল প্রিন্সেসকে দেখানো হয় যার কিন্তু বেশ ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল ইয়ানের সেক্রেটারির সঙ্গে, এবং ওকে একটা সুন্দর জায়গায় লুকিয়ে রেখেছিল ইয়ানের এই সেক্রেটারি, যাতে এই প্রিন্সেসকে কেউ খুঁজে না পায়। এদিকে রাত্রেবেলা আমরা ফুয়াইকে দেখতে পাই, ওর
বাবার চেম্বার চেক করতে এসেছিল। এখানে ওর বাবা কোনো কিছুর সঙ্গে জড়িত কিনা এটা দেখতে। তবে তার কিছুক্ষণের ভিতরেই ওর বাবাও এই পথ দিয়েই আসছিল। পিছন থেকেই তখন ইয়ান চলে আসে আর বলে, রুশির বাবা কিন্তু এদিকেই আসছে, তাই তোমাকে লুকিয়ে পড়তে হবে। তো ওরা দুজনেই লুকিয়ে পড়ে। রুশির বাবার তখন ফিল হয় এখানে বোধহয় কেউ নেই। এবার ওই লোকটাই ফিরে যায়। যাই হোক, এদিকে ওই যে বাড়ির চারিদিকে গহনাগাটি সব বন্দি করে রেখেছে, এটা তো বিশ্বাস করতে পারছিল না রুশি, তাই ওটাও চেক করতে এসেছিল। ওদের বাড়ি বেশ কিছু মূর্তি ছিল, তার ভিতরেই মূলত টাকা পয়সা সোনা দানা তার বাবা লুকিয়ে রেখেছে। যাই হোক, এবার রুশির বাবা ক্রাউন প্রিন্সেসকে ডেকে পাঠায়, মানে ফুয়াই সেজে যে বেড়াচ্ছে সেই রুশিকে। আসার পরে ওর বাবা রুশিকে বলে, আমি জানি তুমি আসলে ফুয়াই নও, তুমি আমার মেয়ে রুশি, আমার মেয়েকে আমি চিনবো না তাই কি হয়? রুশির বাবা রুশিকে ইমপ্রেস করার চেষ্টা করতে লাগে। এদিকে আমরা ক্রাউন প্রিন্সের সেই ব্ল্যাক মার্কেটের যে টোকেনটা ছিল সেটা দেখি, সেটা এখন মূলত আছে রুশির হাতে। রুশি এই টোকেনটা চেষ্টা করছিল যে তার বাবার সাথে এই টোকেনের কোনো রকমের কোনো সম্পর্ক আছে কিনা দেখতে, কারণ ফুয়াই ওকে এরকমটাই বলেছিল যে তার বাবা ব্ল্যাক মার্কেটের সঙ্গে জড়িত এবং তার বাবা অনেক অর্থ পাচারও করেছে। যাই হোক, পরদিন আবার রুশির বাবা ফুয়াইকে ডেকে পাঠায় আর বলে, আমি জানি তুমি প্রিন্সেস ফুয়াই, যে আসলে রুশি সেজে বেড়াচ্ছ, তোমার মোটিভটা কি? তখন ফুয়াই স্বীকার করে যে আসলে সেই ফুয়াই। যাই হোক, ঠিক তখনই জ্ঞান আসে আর বলে, ফুয়াইয়ের সঙ্গে আপনি কোনো রকমের কোনো খারাপ ব্যবহার করতে পারবেন না, কারণ আমি আমার বাবার কাছ থেকে অনুমতি নিয়েছি ফুয়াইকে আমি বিয়ে করব। এরপরে ও ফুয়াইকে জড়িয়ে ধরে, আর এটা দূর থেকে রুশি দেখে। রুশি তখন ইয়ানকে ডেকে পাঠায় আর বলে, তুমি ফুয়াইকে বিয়ে করতে যাচ্ছ, তার মানে তুমি আমার পরিচয় অনেক আগে থেকেই জানতে পেরেছিলে তাই না? এটা বলে নিচে একটা রুমাল ফেলে দেয় আর সেটা ইয়ানকে তুলতে বলে। ইয়ান ওই রুমালটা তুলতে গিয়ে দেখে ওর ভিতরে একটা টোকেন আছে, তো টোকেনটাও নিজের কাছে রেখে দেয় আর রুমালটা দিয়ে দেয় রুশিকে। আসলে রুশি গোপনে ওকে একটা হিন্টস দিল যে এই টোকেনটা কিসের, এটা খুঁজে বের করো। তো ইয়ান তখন ওই টোকেনটা নিয়ে ফিরে আসে আর ওটা যে কিসের টোকেন সেটাও খুঁজে বের করতে লাগে। ওই সেম টোকেন একটা আছে আসলে ইয়ানের বড় ভাইয়ের কাছে, মানে ক্রাউন প্রিন্সের কাছে, আর একটা আছে হলো রুশির বাবার কাছে। আসলে রুশির বাবা কোনো সাধারণ মানুষ নয়, রুশির বাবা হচ্ছে ব্ল্যাক মার্কেটের একজন এজেন্ট এবং সেই মূলত ওই সিক্রেট এজেন্টের মেইন সদস্য। যাই হোক, তার একটাই উদ্দেশ্য আর তা হলো এখানকার সিংহাসন দখল করা। এদিকে ক্রাউন প্রিন্সকে দেখতে পায়, ক্রাউন প্রিন্সকে তার বাবা ডেকে পাঠিয়েছিল, তো বাবা এখন দুই ছেলেকেই ডেকে পাঠিয়েছে। রাজা এখন ক্রাউন প্রিন্সকে বলে, তোমার ভাই সে নাকি খুব ভালোবাসে একটি মেয়েকে, তো আমি তার সঙ্গে তার বিয়ে দেব বলে ঠিক করেছি। আসলে ওটা হলো ফুয়াই। যাই হোক, এখন ক্রাউন প্রিন্স বলে, কিন্তু আমার ভাই তো রুশিকে নয়, হুয়াইকে পছন্দ করতো, তাহলে সে হঠাৎ কেন রুশিকে বিয়ে করার জন্য এত পাগল হয়ে গিয়েছে? তখনই ক্রাউন প্রিন্স বুঝতে পারে যে আসলে তার যার সাথে বিয়ে হয়েছে সেটাই রুশি এবং তার ভাই যার সাথে বিয়ে করতে চলেছে ওটা ফুয়াই। এদিকে আবার ফুয়াইকে দেখতে পায় যে ও আড়াল থেকে দেখতে পাচ্ছিল ওর একজন দাসী কারো হাত থেকে একটা লেটার নিচ্ছিল এবং এই লেটারটা নাকি ওদের এজেন্টের কাছে পৌঁছানোর কথাও বলছিল। তখন ফুয়াই মনে মনে ভাবে যে নিশ্চয় এই দাসীর কোনো একটা সিক্রেট এজেন্টের সঙ্গে একটা সম্পর্ক আছে, তো ওদেরকে এখন ক্রাউন প্রিন্সকে এই সমস্ত কথাটা জানাতে হবে। ক্রাউন প্রিন্সকে সতর্ক করতে পারলেই মেবি ধরা পড়ে যাবে রুশির বাবা, কারণ রুশির বাবা হলো সবকিছুর পিছনে। যাই হোক, এদিকে ফুয়াই কিন্তু সেই চিকিৎসকের কাছে গিয়েছিল, চিকিৎসকের কাছ থেকে জানতেও পেরেছে ইয়ান এবং ফুয়াইয়ের জীবনটা এখন জুড়ে দেওয়া হয়েছে এবং ওরা দুজনেই একসঙ্গেই বাঁচবে আর একসঙ্গেই মরবে। যাই হোক, আজকে ফুয়াইকে উপহার দেওয়ার জন্য একটা ল্যান্টার্ন বানিয়ে এনেছিল ইয়ান, যাতে ওদের দুজনেরই ফটোগ্রাফি করা ছিল এবং এটা খুবই পছন্দ হয়ে গিয়েছিল ফুয়াইয়ের। সেদিন রাত্রেবেলা ফুয়াই ওর বাবার রুমে যায়। আসলে যে লেটারটা ওর দাসী নিয়ে এসেছিল ও সেই লেটারটা দেখতেই এসেছিল। এখানে এসে দেখে যে ওর বাবা মিলিটারি বিভিন্ন সাপ্লাই জিনিসপত্রগুলো বাহিরে পাচার করে, আর ওই যে চিঠিটা দিয়েছিল সেটা ওর বাবাই দিয়েছিল। কিন্তু আজকে ফুয়াই যখন এটা দেখতে এসেছিল তার বাবার রুমে, তখনও ধরা পড়ে যায়। রুশির বাবা বলে, তোমার স্পর্ধা হয় কি করে আমার রুমে এসে আমারই সমস্ত চেম্বার তল্লাশি করতে? ফুয়াই তখন বলে, আপনি এভাবে ব্ল্যাক মার্কেটের সঙ্গে জড়িত তা তো জানতাম না, তার মানে আপনি আমার মাকে মেরেছেন। আমার মা আসলে কোনো রকমের অর্থ পাচার কখনোই করেনি, আর আপনি আপনার বউয়ের উপর সমস্ত দোষ চাপিয়ে দিয়েছিলেন। তো তখন রুইয়াওয়ের মাও, মানে আমার বড় মাও মারা গিয়েছে, কিন্তু সমস্ত দোষ ছিল আপনার। তো এখন যেহেতু রুশির বাবা সবকিছু জানতে পেরেছে, যে ফুয়াই সব জানতে পেরেছে, তাই ফুয়াইকে সে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই ইয়ানের সেক্রেটারি ওখানে চলে আসে আর ফুয়াইকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে আসে। আসলে রুশি আর ফুয়াই এত এলোমেলো হয়ে যাচ্ছে কি বলবো, আপনারাও বুঝতে পারবেন কিনা আমার সন্দেহ। যাই হোক, এদিকে আমরা দেখতে পাই যে একটা চিঠি এসেছিল
ক্রাউন প্রিন্সের কাছে এবং ওকে একটা জায়গায় আসতে বলা হয়েছিল। সেই জায়গা থেকে ওকে কিডন্যাপ করে নিয়ে আসে ইয়ান। এতে ক্রাউন প্রিন্স খুব রেগে যায় আর বলে, আমাকে কেন এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছো, তোমাদের সাহস তো কম নয়। তখন ফুওই সামনে আসে আর বলে, আপনি যাকে বিয়ে করেছেন সে আসলে রুশি, আর আমি হলাম আসল ফুওই। এবং আমি আপনাকে একটা বিষয় সতর্ক করে দিতে চাই, তা হলো আপনার শ্বশুর সে কিন্তু বড় লেভেলে জালিয়াতি করার চেষ্টা করছে। আর আপনার চারপাশে যতজন দাসী আছে তারা সবাই কিন্তু আপনাকে ক্রাউন প্রিন্সের পদ থেকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছে, কারণ আপনার শ্বশুর এই দেশের সঙ্গে দেশদ্রোহিতা করতে চায় এবং সেই ওই রাজসিংহাসনে বসতে চায়। সেজন্য এখন থেকে আমাদের সতর্ক হয়ে থাকতে হবে এবং আপনাকেও আমাদের কথা মতো কাজ করতে হবে, তাহলেই কেবল রুশির বাবা ধরা পড়বে। সে আমার মাকে মেরেছে, এখন আমি তাকে কোনোভাবেই ছাড়বো না। যাই হোক, ক্রাউন প্রিন্স ওদের কথা বিশ্বাস করে আর বলে, ঠিক আছে, তোমরা যেভাবে বলবে রুশির বাবাকে ধরতে গেলে আমি ঠিক সেভাবেই কাজ করব। এখন ফুওই আর ইয়ান বেশ খুশি ছিল। ফুওইকে ইয়ান বলে, আমি তোমাকে এই জীবনে খুব বেশি করে চেয়েছিলাম, অবশেষে তোমাকে পেয়ে গেলাম। দূর থেকে ওদেরকে ক্রাউন প্রিন্স দেখে বলে, ভাই তুমিই জিতে গিয়েছো, কারণ তুমি তোমার ভালোবাসার মানুষটিকে পেয়ে গিয়েছো। এদিকে রুশির কাছে একজন দাসী এসে জানায়, আপনার হাজব্যান্ডকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে ক্রাউন প্রিন্সকে আসলে খুঁজে পাওয়া যাবে কিভাবে, তাকে তো ইয়ান কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল, সে এখন নিজে আত্মগোপনে আছে। পরদিন ও নিজেই ফিরে আসার সিদ্ধান্ত নেয় এবং ওই ইয়ানকে বলে আসে, ইয়ান তুমি কিন্তু এদিককার ব্যাপারটা সামলে নিও, আমি রুশির বাবাকে দেখছি, রুশির বাবা যাতে কোনো রকমের দেশদ্রোহিতা না করতে পারে সেজন্য আমাকে যতটা অভিনয় করা দরকার তা আমি করব। তবে তার আগে ফুয়ের সঙ্গে আমি একবার কথা বলতে চাই। ফুয়ে ওর সঙ্গে দেখা করতে আসে আর ফুয়ে বলে, কেন আমাকে ডেকে পাঠিয়েছেন? তখন ক্রাউন প্রিন্স বলে, তুমি আমাকে এত ঘৃণা কেন করো? ফুয়ে তখন মনে মনে বলে, কেন ঘৃণা করি? আগের জন্মে শুধুমাত্র তোমার জন্য আমি আর ইয়ান দুজনেই মারা গিয়েছিলাম, তো সেই কথা ভাবলে আমার বুকে এখনো পেইন ওঠে। তবে এই কথা তো আর সে এখন ক্রাউন প্রিন্সকে বোঝাতে পারে না, তাই সে ক্রাউন প্রিন্সকে বলে, আমি আপনাকে ঘৃণা করি একটা বিশেষ কারণে, যে স্মৃতিটা হয়তো আপনার নিজেরও মনে নেই, কিন্তু এখন থেকে আমরা ইভেন হয়ে গেলাম, এখন থেকে আমি আর আপনাকে ঘৃণা করব না, এই জীবনে আপনি আমার কোনো অন্যায় করেননি। যাই হোক, এদিকে আমরা আবার রুশিকে দেখতে পাই যে তার বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিল। তার বাবা বলে, আমার মেইন উদ্দেশ্য কি তুমি জানো? সেটা হলো রাজসিংহাসন নেওয়া। তুমি আমার একমাত্র মেয়ে, এখন যদি তুমি আমার হয়ে কাজ করো তাহলে তুমি সব থেকে বেশি সুখে থাকবে। এখন তুমি বলো তুমি আমার হয়ে কাজ করবে কিনা? ঠিক সেই টাইমে এখানে ফিরে আসে আবার ক্রাউন প্রিন্স আর এসে রুশিকে বলে, আমি তোমার আসল পরিচয় জেনে গিয়েছি যে তুমি আসলে ক্রাউন প্রিন্সেস নও। এরপরে ও মাতালের মতো অভিনয় করতে লাগে, মূলত রুশির বাবাকে দেখানোর জন্যই এই অভিনয়টা করছিল। রুশির বাবা তখন রুশিকে বলে, আমি তোমার কাছে একটা মেডিসিন দিয়ে যাচ্ছি, এই মেডিসিনটা তুমি দিন দুবেলা করে যেভাবেই হোক ক্রাউন প্রিন্সকে খাইয়ে দেবে। এতে আস্তে আস্তে সে পয়জনিয়াস হয়ে পড়বে এবং আস্তে আস্তে তার জীবন আয়ু শেষ হয়ে আসবে। আর এভাবেই ক্রাউন প্রিন্সকে যদি আমরা একবার সরাতে পারি তাহলে রাজাকে সরানো আমাদের কাছে কোনো ব্যাপারই না, আর ইয়ান তো আরো কোনো ব্যাপার না। রুশি তখন মনে মনে ভাবে বাবাকেই হেল্প করবে, কিন্তু তার পরক্ষণেই তার মনে হয় যে ক্রাউন প্রিন্স যখন মাতালের অভিনয় করছিল তখন তার হাতে একটা চুলের কাঁটা দিয়েছিল। তো এই কাঁটাটা দেখার সাথে সাথে ও বুঝতে পারে যে ওর সঙ্গে ফুয়াই দেখা করতে চেয়েছে। এরপরে সেই নদীর পাড়েও চলে আসে যেখানে ফুয়াই ওর জন্য অপেক্ষা করছিল। ফুয়াই আজকে রুশিকে ডেকে সমস্ত কথা বলে আর বলে, আসলে আমি তো তুমি আর তুমিই আমি, তাই তোমার মাও যা আমার মাও তা। আমাদের মাকে মেরেছে মূলত আমাদের বাবা, কারণ আমাদের বাবা সম্পূর্ণ অর্থ পাচারের সঙ্গে জড়িত এবং সে এক দেশ থেকে অন্য দেশে সবসময় অর্থ পাচার করেছে, বিভিন্ন মিলিটারি সাপ্লাই পাচার করেছে, আর সেসবের দায় সব পড়ে গিয়েছে আমাদের দুই মায়ের উপর। তাই যেভাবেই হোক আমাদের বাবাকে ধ্বংস করতে হবে। কিন্তু রুশি ওর কথা বেশি একটা না শুনে চলে আসে। এদিকে ফুয়ের বিয়ের সমস্ত তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল, তবে বিয়ের আগে ইয়ানের বুকে বেশ পেইন ওঠে, কারণ ওর যে লাইফ স্প্যান জুড়ে আছে মূলত ফুয়ের সঙ্গে, সেটা দিন দিন খারাপ হতে থাকবে, এটা ওই চিকিৎসক আগে থেকেই বলে দিয়েছিল। কিন্তু ইয়ান সব জেনে বুঝেই তো তার লাইফ স্প্যানটা জোড়া লাগিয়ে নিয়েছে ফুয়ের সঙ্গে, তাই তার বুকে কি পেইন উঠলো কি না উঠলো সেটার সে তোয়াক্কা করে না। যেভাবেই হোক ফুয়ের সঙ্গে আজকে বিয়েটা ওকে সম্পন্ন করতেই হবে। এরপরে বিয়েটা তো প্রায় হয়ে যায়। ওরা যখন রাজার কাছে আসে, রাজা ওদের দুজনকেই আশীর্বাদ করে, কারণ ইয়ান আসলে খুবই ভালো ছেলে সেটা রাজা বুঝতে পেরেছে, ইয়ান তার যোগ্য ছেলে। কিন্তু ওদের যখন এই বিয়েটা সম্পন্ন হচ্ছিল ঠিক সেই মুহূর্তে এখানে চলে আসে ক্রাউন প্রিন্স আর বলে, একটু ওয়েট করো। এটার পরে ক্রাউন প্রিন্স আসে আর ওর বাবাকে জানায় এটা আসলে ক্রাউন প্রিন্স ফুওই নয়, আসল যে ক্রাউন প্রিন্স সে গা ঢাকা দিয়েছিল এবং তাকে লুকিয়ে রেখেছে ইয়ান, এই হলো তার আসল ছবি। না রুশি না ফুওই কোনোটাই আসল প্রিন্সেস নয়, আসল প্রিন্সেস অন্য কেউ। ঠিক তখনই ইয়ান বলে, ঠিক আছে তাহলে আমার ম্যানশন সার্চ করা হোক, আমি যদি আসল প্রিন্সেসকে লুকিয়ে রাখি তাহলে তো নিশ্চয়ই তাকে সেখানে পাওয়া যাবে। তো সার্চ করতে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু ওখান থেকে একটা লেটার উদ্ধার হয় যেটা মূলত ছিল ক্রাউন প্রিন্সের বিপক্ষে, তার মানে লি শুর বিপক্ষে। সেখানে লেখা ছিল যে লি শু নাকি সমস্ত অর্থ এবং সমস্ত মিলিটারি সাপ্লাই একটা রুট দিয়ে পাচার করেছে, সেজন্য রাজা
ক্রাউন প্রিন্সকে আটক করে আর ওকে আটকে একটা জায়গায় রাখতে বলে। এদিকে ইয়ান আর ফুয়ের খুব সুন্দর করে বিয়েটা হয়ে যায়। তো ইয়ান যখন ফুয়ের কাছে আসে, মানে আজকে তো ওদের বাসর রাত ছিল, তো প্রথমে ওরা বেশ নিজেদের ভিতরে একটু কথা বলে, নিজেদের ভিতরে বন্ডিংটা আরো বেশি মজবুত করে নেয়। এরপরে ইয়ান ফুয়াইকে কিস করতে গেলে ফুয়াই বলে আজকের রাতের চাঁদটা কেমন। এটা বলার পরে ইয়ান বলে ভীষণ সুন্দর, এটা বলে ওকে কিস করে। আর তারপরে ওরা দুজনেই এভাবেই রোমান্টিকতায় মত্ত হয়ে যায়। পরদিন সকালবেলা আবার ইয়ানকে দেখানো হয়। ইয়ান এসেছিল ওর বাবার দরবারে। ওর বাবা জানায় যেহেতু ক্রাউন প্রিন্সকে অ্যারেস্ট করে রাখা হয়েছে, সে তো আর ক্রাউন প্রিন্সের পদটা পাবে না। এখন ইয়ান তুমিই মাত্র বাকি আছো যে এই রাজ্যের হাল ধরতে পারো, তাই আমার ইচ্ছা যে এখন থেকে ক্রাউন প্রিন্সের পদবিটা তুমিই নাও। কিন্তু ইয়ান সেটা নিতে চায় না আর বলে আমার ভাই সাময়িক একটা অন্যায় করেছে, নিশ্চয়ই সে আবার শুধরে যাবে, আমি আমার ভাইয়ের সাথে একবার দেখা করতে চাই। এটা বলে ক্রাউন প্রিন্সের সঙ্গে দেখা করতে আসে আর বলে তুমি বোধহয় ভুলে গিয়েছিলে যে আমিও পাল্টা কোনো কিছু তোমার বিরুদ্ধে রেডি করে রাখতে পারি। সবকিছু জেনে শুনে তুমি আমার পিছনে লাগতে গিয়েছিলে, সেটা তো আমি হতে দিব না। সব থেকে বড় কথা, তুমি আমার স্ত্রীর কোনো রকমের কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। দূর থেকে এইগুলো ঋষি দেখছিল আর ঋষি বুঝতে পারে দুই ভাইয়ের ভিতরে একটা ঝামেলা শুরু হয়েছে এবং এটা আমার বাবাকে জানাতে হবে। তাই ও সোজা নিজের বাবার কাছে চলে আসে আর বাবাকে সমস্তই জানায় আর বলে ক্রাউন প্রিন্স এখন সম্পূর্ণ একা হয়ে পড়েছে, না তার ভাই তার পক্ষে আছে না তার বাবা তার পক্ষে আছে। এটাই আমাদের সময়। আমরা যদি ক্রাউন প্রিন্সের কাছে গিয়ে তার কাছ থেকে আর্মির টোকেনটা নিতে পারি, তাহলে এই দেশের সমস্ত আর্মি বাবা তোমার ঘরেই চলে যাবে আর তখন তুমি যেভাবেই হোক রাজা হতে পারবে। তাই সে ক্রাউন প্রিন্সের জন্য কিছু ঔষধ বানিয়ে নিয়ে আসে, যেটা তার বাবাই দিতে বলেছিল, এবং জোর করে ক্রাউন প্রিন্সকে ওই বিষাক্ত ঔষধটা খাইয়ে দেয়। ক্রাউন প্রিন্স এতে আরো মাতালের মতো হয়ে যায়। এরপরে ঋষির বাবা আসে আর ক্রাউন প্রিন্সকে বলে তোমার হাতে যে লাল রঙের টোকেনটা আছে সেই টোকেনটা আমাকে দিয়ে দাও। সাথে সাথে ও গিয়ে সেই টোকেনটা বের করে আনে আর ওই টোকেনটা ঋষির বাবাকে দিয়ে দেয়। এই টোকেনটা ঋষির বাবার হাতে দিয়ে দেওয়া মানেই মিলিটারি সমস্ত পাওয়ার ঋষির বাবা এখন পেয়ে গেল। এখন ঋষির বাবা যে কোনো মুহূর্তে এই দেশের সঙ্গে দেশদ্রোহিতা করতে পারে। এবার ঋষি বলে বাবা, আমি কিন্তু তোমার কথা মতো সমস্ত কাজ করেছি, তাই তুমি সামনে সামনে আর কি কি করবে তার সমস্তই আমাকে আগে থেকে জানিয়ে রাখবে, তাহলে ক্রাউন প্রিন্সের দিকটা আমি বেশ ভালোভাবেই সামাল দিতে পারবো। এদিকে ইয়ান আর ফুয়াই কিন্তু জানতো কি ষড়যন্ত্র চলছে, তো ওরাও সেভাবেই রেডি ছিল। যাই হোক, এরপরে দৃশ্যে দেখতে পাই আবারও ক্রাউন প্রিন্সের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করতে থাকে ঋষি এবং ওকে দিন দুবেলা করে বিভিন্ন ঔষধ খাওয়াতে লাগে, যাতে ও আরো বেশি করে খারাপ অবস্থায় পড়ে যায়। এদিকে ঋষির বাবা যে রাজ পোশাকের দিকে তাকিয়ে বলে এই রাজ পোশাকের জন্য আমি 30 বছর ধরে অপেক্ষা করেছি, এখন থেকে এটা আমারই হবে। আর ক্রাউন প্রিন্সকে এসে বলে আপনাকে প্লিজ দয়া করে আমার সাথে একটু বাইরে যেতে হবে। এটা বলে গেটের বাইরে নিয়ে আসে, কারণ একটু পরে এখানে আর্মিদের আসার কথা ছিল। ক্রাউন প্রিন্স বলে আমি বোধহয় আর বেশিক্ষণ বাঁচবো না, কারণ আমার জীবনের আয়ু ফুরিয়ে আসছে, আপনি কি করবেন একটু তাড়াতাড়ি করলে হয়। ঋষির বাবা তখন বলে এত অধৈর্য কেন হচ্ছ, শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে বেঁচে থাকতে হবে, রেখে তো যেতে হবে যে আমি তোমার শ্বশুর যে রাজা হয়েছে। ঠিক তখনই এখানে ইয়ান চলে আসে আর পরে তোমার সেই আশা কখনোই পূর্ণ হবে না, তুমি এই দেশের সঙ্গে দেশদ্রোহিতা করার চেষ্টা করেছো, সেই গুড়ে বালি। ঋষির বাবা ভেবেছিল এখানে সেই আর্মিরা আসবে যে আর্মিদের টোকেন ওর হাতে আছে, কারণ ও তো কমান্ড দিয়েছে আর্মিদের আসার জন্য। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে আর্মিরা তো এখানে আসেই না, বরং ইয়ান তার কিছু লোকজন নিয়ে এখানে এসে হাজির হয় এবং এই লোককে এখন গ্রেপ্তার করতে যাচ্ছিল। কিন্তু ঠিক সেই সময় ঋষিকে দেখতে পায় যে রু ইয়াও অর্থাৎ তার যে বড় বোন বনবাসে ছিল তাকে নিয়ে হাজির হয়েছে। আসলে ঠিক এই টাইমে ওর মায়ের বার্থডে ছিল, তাই ও ফিরে এসেছিল বাড়িতে, কিন্তু ঋষি ওকে ধরে এখানে নিয়ে এসেছে। এবার ঋষি ওর গলায় ছুরি ধরে বলে যদি আমার বাবাকে এখান থেকে ছেড়ে দেওয়া না হয় তাহলে রু ওইকে আমি মেরে ফেলবো। আর ক্রাউন প্রিন্স যেহেতু রু ওইকে খুব ভালোবাসতো, তাই ক্রাউন প্রিন্স বলে যে ওদেরকে যেতে দেওয়া হোক। আসলে ক্রাউন প্রিন্স যে অসুস্থতার অভিনয় করেছিল সেটা কেবলই অভিনয় ছিল। এবার ঋষির বাবা বলে তুমি না দুবেলা ওকে ওষুধ খাইয়েছিলে, তাহলে ক্রাউন প্রিন্স কিভাবে ভালো থাকতে পারলো, সে তো খালি অভিনয় করেছে। ঋষি বলে সেটা তো আমি জানি না, আমি তো আপনি যা দিয়েছিলেন তাই করেছি। যাই হোক, এ যাত্রায় এরা সবাই রক্ষা তো পেয়ে গেল, একটা লোককে বিতাড়িত করতে পারলো, কিন্তু সামনে সামনে আরো কি হতে চলেছে তার জন্য ওদেরকে প্রস্তুত থাকতে হবে, কারণ ঋষি ওদের সঙ্গে বিট্রাই করেছে। যাই হোক, এখন ওদেরকে খুঁজে বের করতে হবে যে ঋষির বাবা কোথায় গিয়েছে এবং কোন লোকজনকে ধরে সে এই শহরে আবারও ফেরার চেষ্টা করবে সেগুলোকে রুখতে হবে। তো ঋষির বাবাকে দেখতে পাই সে তার যে সিক্রেট কিছু এজেন্ট ছিল তাদেরকে জানিয়ে দিয়েছে কিভাবে রাজাকে আক্রমণ করবে। তো সেদিন ঋষির বাবা তার কিছু সিক্রেট এজেন্টের নিয়ে সোজা রাজদরবারে চলে আসে আর রাজাকে বলে আজকে তো আপনাকে এই সিংহাসন থেকে নামতেই হবে, গত 30 বছর ধরে আমি ওয়েট করেছি। আর তাছাড়া চারপাশে সে কিছু সৈন্য লাগিয়ে দিয়েছিল, সবাইকে অবরুদ্ধ করে ফেলেছিল। সে যে কিভাবে এখানে ঢুকলো তা আমরা একটু পরেই জানবো, কারণ এখানে রাজার চারপাশে যেসব লোকজন রাজাকে সার্ভ করতো তারা সবাই মূলত এই লোকেরই লোক ছিল, মানে ঋষির বাবার লোক ছিল। রাজা তখন বলে
তুমি ভিতরে ভিতরে এত বড় বিট্রয় করে চলেছিলে আমার সঙ্গে, সেটা আমি কোনোদিন বুঝতেই পারিনি। আমার চারপাশে যেসব লোকজন আমাকে এতদিন ধরে সার্ভ করতো তারা কেউ আসলে আমার লোক ছিল না, তারা সবাই তোমার হয়ে কাজ করেছে। এই লোকটি তখন বলে, অবশ্যই কেউ তোমার লোক ছিল না। এদিকে রাজাকে যে অবরুদ্ধ করা হয়েছে তা সবাই জানতে পেরেছিল, সেই জন্য সবাই মিলে এক জায়গায় জড়ো হয়েছে। আজকে সবার সামনেই রাজা পদবিটা গ্রহণ করবে মূলত ঋষির বাবা। তো ঋষির বাবা বলে, তোমরা তো আমার আসল পরিচয় কেউই জানো না। তখন ফুয়াই বলে, অবশ্যই তোমার আসল পরিচয় আমরা জানি। তুমি হলো দাচিংয়ের ক্রাউন প্রিন্স ছিলে, যাকে নির্বাসন দেওয়া হয়েছিল। তুমি এই শহরে এসে ঘাঁটি গেড়েছিলে এবং তোমাকে নির্বাসন দেওয়ার পিছনে মূলত এই শহরের একটা অবদান ছিল, আর সেজন্য তুমি এই শহরের উপর প্রতিশোধ নেওয়ার জন্যই মূলত রাজাকে সরাতে চেয়েছো এবং এই দেশের দেশদ্রোহিতা করার চেষ্টা করেছো। ঋষির বাবা তখন বলে, তোমরা ঠিকই ধরেছো, আসলে আমি দাচিংয়ের ক্রাউন প্রিন্স ছিলাম, কিন্তু ওখান থেকে আমাকে নির্বাসন দেওয়া হয়েছিল। এরপরে দেখা যায় যে আসল যে আর্মিদের টোকেন সেটা নিয়ে নেওয়া হয়েছে এবং ঋষি সেই টোকেনটা ক্রাউন প্রিন্সের কাছ থেকে এনে তার বাবাকে দিয়েছে। সে তার বাবাকে বলে, বাবা আপনি এবার রাজা হবেন আর আমি আমার পূর্ণ সমর্থন আপনাকে দিলাম। তো তার বাবা তো খুবই খুশি হয়, কিন্তু ঋষি তার একটু পরে একটা ছুরি বের করে তার বাবার বুকে স্ট্যাব করে দেয় আর বলে, তোর কারণে আমার মা মরে গিয়েছে, আমি তোকে সাপোর্ট করব কোনোদিন না। আমি তো এতদিন শুধু তোর সাথে সাথে কাজ করেছি যাতে বুঝতে পারি কোথায় কি হচ্ছে না হচ্ছে। ও তো প্রচন্ড রেগে গিয়েছিল এবং ওখানেই ওর বাবাকে স্ট্যাব করে দেয়। ওর বাবা বলে, আমাকে স্টপ করে কিছুই হবে না, কারণ এই পুরো শহরেই আমি এরকম এরকম বোমা সেট করে রেখেছি যে আমি যদি মরে যাই আমার সাথে সাথে এই পুরো শহরটাই মরে যাবে। কিন্তু ফুয়াই তখন বলে, সেটা আর হচ্ছে না, কারণ আমি আগে থেকে জানতে পেরেছিলাম যে তুমি এই শহরে বোমা ফিট করে রেখেছো, সেজন্য প্রত্যেকটা বোমা আমি আগে থেকেই সরিয়ে নিয়েছি। তাই এখন আর তোমার পালানোর কোনো পথ নেই, এখন মৃত্যুই তোমার জন্য অপেক্ষা করছে। তো কিছুক্ষণ পরে ইয়ান ওই লোককে মেরে ফেলে। এদিকে ওই লোকের যে একজন দাসী ছিল, যে সবসময় ওই লোকের হয়ে খুব ভালো কাজ করতো, মানে ঋষিদের যে দাসী আর কি, সেই দাসী এবার উপর থেকে ফুয়াইকে মারতে যাচ্ছিল। ইয়ান এটা দেখা মাত্র সোজা ফুয়াইয়ের সামনে এসে দাঁড়ায়, আর ওই মেয়েটি যে ধনুকটি ছুঁড়েছিল সেটা সোজা গিয়ে লাগে ইয়ানের পিঠে, আর সাথে সাথে ঋষিও একটা তলোয়ার চালিয়ে দিলে ওই মেয়েটি ওখানে মারা যায় এবং ইয়ানের দিক বরাবর যে তলোয়ারটা ছোড়া হয়েছিল ফুয়াই সেই তলোয়ারটা নিজের ভিতরেও গেঁথে নেয়, ঠিক আগের জন্মের মতো যেভাবে মারা গিয়েছিল। এই জন্মেও ঠিক সেভাবেই ওদের আবার একটা নতুন পরিণতি হয়, যেটাও ছিল আগের জন্মের মতোই নিষ্ঠুর। তবে এবার সমস্ত ঘটনা মরে পড়ে গিয়েছিল ইয়ানের। ইয়ান আস্তে আস্তে তার আগের জীবনের সমস্ত স্মৃতি মনে করতে পারে, তবে মনে করতে করতেই ওরা দুজনেই ওখানেই মরে যায়। তারপরে দেখি সিন কাট হয়ে যায় এবং এই যে পুরো ড্রামাটা সেটা ছিল একটা স্ক্রিপ্ট। এখানে বসে বসে ঋষি নামের একটি মেয়ে সেই স্ক্রিপ্টটা লিখছিল এবং আমরা দেখতে পাই যে এটা একটা শুটিং স্পট। ও মূলত এখানে বসেই এই স্ক্রিপ্টের শেষটা লিখছিল। ঠিক তখন সামনে দেখতে পাই যারা শুটিং করছিল, এখানে ছিল লিশু এবং তার বড় বোন রুইয়াও। এরপরে ও সেই ল্যান্টনের দিকে এসে দাঁড়ায় যেখানে ওদের নিজেদের ছবি আঁকা ছিল। এরপরে একটি ছেলে এই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল, যার কাছ থেকে একটা পাউচ পড়ে যায়। এই ছেলেটি আর কেউই নয়, এই ছেলেটি মূলত ওই ড্রামার ক্যারেক্টার ইয়ান। যাই হোক, এ তো বাস্তব ওয়ার্ল্ডেও অনেক বেশি এক্সিস্ট করে। তো এদের দুজনের মুখোমুখি দেখা হয়ে যায় আর ঋষি তার দিকে তাকিয়ে হেসে বলে, আমাদের দুজনের দেখা হওয়াটা আসলে ভাগ্যেই ছিল, তাই আমাদের দেখা হয়ে গেল। ঠিক তখনই পিছন থেকে আমরা অন্য একটা মেয়েকে দেখি যে ওদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে, আর এটা বোধহয় ফুয়াই বা অন্য ঋষি। যাই হোক, এর সাথে সাথে এই ড্রামার গল্প শেষ হয়ে যায়। ড্রামার শেষটা আমার ভীষণই হজবরলা লেগেছে, একটুও ভালো লাগেনি। কি বলবো, ড্রামা যেহেতু শুরু করলাম তাই শেষটা তো করতেই হতো, এর জন্য শেষ পর্যন্ত এক্সপ্লেন করেছি। ড্রামাতে যেহেতু ফুয়াই এবং ঋষি একই দেখতে, সো একটু এলোমেলো লাগবে, এটাই স্বাভাবিক। আমি আপনাদের ঠিক মতো বোঝাতে পেরেছি কিনা আমি নিজেই জানি না, কারণ আমার নিজেরই এলোমেলো লাগছে এবং ড্রামার স্টোরি শুরুটা বেশ ভালো ছিল, তবে ড্রামার শেষটা আমার একদমই পছন্দ হয়নি। যদি এটা স্ক্রিপ্টের অংশই হতো তাহলে ড্রামা শুরুতেও একটু দেখিয়ে দিলে পারতো। ইদানিং সব চাইনিজ ড্রামাগুলো দেখছি এই কাহিনীই করছে, ড্রামা দেখাচ্ছে আর পরে দেখা যাচ্ছে সেটা কোনো নাটকের স্ক্রিপ্ট। যাই হোক, এই ছিল এই ড্রামার গল্প। যদি কারো বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরপরে আপনারা কোন ড্রামার গল্প শুনতে চান। আমি চিন্তা করেছি ফেটেড হার্ট ড্রামার গল্পটা আপনাদের জন্য শোনাবো, তবে সেটা আমার পুরনো কে ড্রামা কটেজেই শোনাবো, কারণ ওইটা যেহেতু আইসি ড্রামা তো ওখানে একটু স্ট্রাইক আসার সম্ভাবনা আছে। ওই ড্রামাটা করা বেশ রিস্কি, তবে আমি আমার ওই চ্যানেলের চেষ্টা করব। আমি আশা করব আপনারা সবাই আমার ওই চ্যানেলের সাথেই থাকবেন। খুব দ্রুতই ওই ড্রামার কাজটিও শুরু হয়ে যাবে। তো আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।